পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, চ্যাপ্টার 9। আমরা 9-10-এ কিন্তু পড়ছি যে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এইগুলো আবার আলোচনায় আসবে আর কি। তবে একটু আগে থেকে, যেমন আরো আগে, মানে শুরুতে মানুষ কিভাবে কল্পনা করতো যে এই পরমাণু পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন গুলো কিভাবে থাকে। ওরা হয়তো বা জানতো না যে এই নিউক্লিয়াস আছে, তবে ইলেকট্রন আছে এটা ধারণা ছিল। আচ্ছা, তারা ভাবতো কিভাবে থাকতো, যে ওরা ভাবতো যে প্রথমে ছিল যে তরমুজ, একটা তরমুজ কাটলে যেভাবে তরমুজের মাঝখানে লাল অংশ আর মাঝখানে এই কালো কালো অংশ মানে বিচি গুলা থাকে। তো তো প্রথমে ভাবতো কি ওরা এইভাবে ছিল, তারপরে একটা আস্তে আস্তে আপডেট হয়েছে, তারপর রাদারফোর্ড আলো আসলো, বোর আসলো, এইভাবে আর কি। তো ক্রম বিকাশের শুরুতে এই যে এই লাইনটা, রবার্ট বয়েল সর্বপ্রথম মৌলিক পদার্থ সম্পর্কে এক ধরনের ধারণা দেন। তিনি বলেন যে সমস্ত পদার্থকে অতি ক্ষুদ্র অংশে বিভক্ত করার পরেও এর নিজের ধর্মে বিলুপ্তি ঘটে না বা তা হতে কোনো নতুন ধর্মের সৃষ্টি হয় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়ে থাকে। মানে ধরো একটা বস্তু তুমি ধরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতেছো, যেমন ধরো একটা প্লাস্টিকের, ধরো একটা কলম, ধরো প্লাস্টিকের কলম। তো এটা তুমি যতই ভাঙো, যতই ক্ষুদ্র করো, লাস্ট পর্যন্ত কি থাকবো? প্লাস্টিকই থাকবো। তো ওই প্লাস্টিকটারে বলতেছি কি, এই তো বলতেছি কি কলমের মৌলিক উপাদান কি? প্লাস্টিক। তো এমন ক্ষেত্রে অন্যান্য সব পদার্থের ক্ষেত্রে বা অন্য সব বস্তুর ক্ষেত্রে এরকম হতেছে, নর্মাল একটা ধারণা থেকে এই ধারণাটা প্রবর্তিত হয়েছে। কিন্তু খেয়াল করো, পরবর্তী সময়ে বিজ্ঞানী ডাল্টন পদার্থের গঠন সম্পর্কে তিনটি মতবাদ প্রকাশ করেন, যা নিম্নরূপ। জড় পদার্থ কতগুলো অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। খেয়াল করো, প্রথমে রবার্ট বয়েল কিন্তু বলছে কি, যে একটা বস্তুরে তুমি যতই ক্ষুদ্র অংশে ভাগ করতে দাও, লাস্ট পর্যন্ত তুমি গিয়ে যদি ওই ক্ষুদ্র অংশটাই পাও, তাহলে ওইটার বলতেছি কি? মৌলিক পদার্থ। আচ্ছা, তো সেকেন্ড আইসা আরেকজন এসে বলতেছি কি, যে না, মৌলিক পদার্থেরও ভাগ করলেও কি আমরা পাই আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাই, যার নাম দিছি অ্যাটম, বাকি পরমাণু। এই যে উনি কিন্তু একদম ওই আণবিক পর্যায়ে কথাটা বলছেন। আচ্ছা, এরপরে একই পদার্থের পরমাণুগুলো সদৃশ, মানে একই পদার্থের পরমাণুগুলো সদৃশ, মানে এটা কার কথা? ওই যে ডাল্টনের কথা আর কি। তিনি তিনটা মতবাদ দিছেন, গুরুত্বপূর্ণ। যে প্রথমে বলছে কি, এই প্রত্যেকটা পরমাণু কি অবিভাজ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। অবিভাজ্য মানে কি, যা আর ভাগ করা যায় না। যেমন ধরো তুমি একটা হাইড্রোজেন পরমাণু নিলা, হাইড্রোজেন পরমাণু নিয়া ধরো পানি থেকে তুমি H2O নিলা, H2O অণুরা থেকে তুমি এই অক্সিজেন সরাই দিলা, এইচ একটা এইচ নিলা। তো এই এইচ রে বাংলা তুমি কি পাবা? লাস্ট পর্যন্ত গিয়া ইলেকট্রন পাবা আর নিউক্লিয়াসটা পাবা, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন পাবা। আচ্ছা, তো তুমি এই যে এই ইলেকট্রনটা কিন্তু আর ভাঙতে পারতেছ না, এটা কিন্তু অবিভাজ্য, ঠিক আছে? এটা কিন্তু এই যে ওনার কথা থেকে আসছে। আবার এই যে প্রোটন নিউট্রন তুমি ভাঙতে পারতেছ না, ওটা কিন্তু অবিভাজ্য। তো দ্বিতীয়ত বলছে কি, একই পদার্থের পরমাণুগুলো সদৃশ। একই পদার্থের পরমাণুগুলো কি অবশ্যই সদৃশ। যেমন ধরো পানির ক্ষেত্রে বা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে খেয়াল করো, সবগুলাই কি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সবগুলো আণবিক গঠন কিসে? তিন নাম্বার বলছে কি, রাসায়নিক বিক্রিয়ায় এই পরমাণুগুলো অংশগ্রহণ করে। অবশ্যই রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলো অংশগ্রহণ করবার তো কিছু নাই। দুই বা ততোধিক পরমাণুর সংযোজনের ফলে নতুন একটি পদার্থ সৃষ্টি হয়। দুই বা ততোধিক পরমাণু, যেমন একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন দুটি অ্যাড করে দিলে H2 হয়ে গেছে। হ্যাঁ, এই আবার যদি সাথে একটা অক্সিজেন অ্যাড করে দেবো, H2O পানি হয়ে গেছে। আবার একটা এন আর একটা এন, দুইটা এন অ্যাড করলে তো নাইট্রোজেন হয়ে গেল, নাইট্রোজেন গ্যাস। H2 হলে হাইড্রোজেন গ্যাস হয়ে গেছে। এর নাম যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ বলতে কি, মানে দুইটা ভিন্ন অণু মিলে কি, দুইটা ভিন্ন পরমাণু মিলে কি করছে, একটা অণু গঠন। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন আর হলো অক্সিজেন, তো H2O, তো এটা কি একটা যৌগিক পদার্থ, পানি। তো হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু দ্বারা পানি গঠিত, এই উদাহরণটা দিল। আচ্ছা, পরবর্তীতে এই ধনাত্মক রাশি বা তেজস্ক্রিয় পদার্থের পরমাণু হতে আলফা কণা নিঃসরণের আবিষ্কার নিশ্চিত রূপে প্রমাণ করে যে পরমাণুতে ধনাত্মক তড়িতাহিত কণাও রয়েছে। আচ্ছা, ওই যে পরমাণু যে চার্জ, মানে পরমাণুতে যে চার্জ আছে, এটা কি পরবর্তীতে আরো আস্তে আস্তে আবিষ্কার হয়েছে 1897 পরে। আচ্ছা, এগুলো হলো ইতিহাস, খুব একটা গুরুত্বপূর্ণ না, এমসিকিউতে আসতে পারে। তারপর হচ্ছে থমসনের পরমাণু মডেল। থমসনের মূল বক্তব্য হলো যে পরমাণু একটি ধনাত্মক তড়িতাহিত গোলক, মানে সে একটা গোলকের মতো চিন্তা করছে। খেয়াল করো তো, এটা তরমুজের মতো না, মাঝখানে কি তরমুজের বিচির মতো, ওইরকম আর কি জিনিসটা, ধনাত্মক গোলক, এবং ইলেকট্রনগুলো এর মধ্যে সর্বত্র ছড়ানো ছিটানো রয়েছে, অনেকটা ময়দার লেই বা কেকের মাঝে কিসমিস যেমন সর্বত্র ছড়ানো ছিটানো থাকে, সেরকম। আচ্ছা, তো রাদারফোর্ড এবং তার সহকারীদের দ্বারা সম্পন্ন বিক্ষেপণ পরীক্ষার ফলাফল কোনোভাবেই থমসনের মডেল ব্যাখ্যা করতে সমর্থ
না হওয়ায় এর গ্রহণযোগ্যতা আর রইল না। খেয়াল করে যে কত বড় একটা এই লুপ ছিল। বলছি কি ছড়ানো ছিটানো মানে কি এই মানে নড়াচড়া করতেছে না, মানে কি স্থানান্তরিত হইতেছে না চার্জ গুলো। তো আমরা জানি কি চার্জ মাত্রই তো স্থানান্তরিত হইব, নর্মাল বিষয়। তো এই জায়গায় কিন্তু এই জিনিসটা হইতেছে না। তো রাদারফোর্ড যখন ওই যে বিক্ষেপণ পরীক্ষা করলো তখন তো এটার সাথে রেজাল্ট মিলে না, তারপর এটা কি বাতিল হয়ে গেল। আচ্ছা, তারপর রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা, এটার পরীক্ষাটা আছে গাইগার একটা যন্ত্র, এই বিজ্ঞানী গাইগার এবং বিজ্ঞানী মার্সডেন একটি 6 × 10⁻⁷ মিটার পুরু স্বর্ণের পাতের উপর, মানে স্বর্ণের পাতটা অনেক পাতলা, কতটুকু পাতলা 0 লিখে তারপর 7টা শূন্য দিয়া 6 লিখলে যত মিটার হইব তত মিটার আর কি। আচ্ছা, পুরো স্বর্ণপাতের ওপর তেজস্ক্রিয় পোলোনিয়াম হতে নির্গত, মানে একটা তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম হতে নির্গত এত গতি শক্তি বিশিষ্ট আলফা কণা বিজ্ঞাপন, মানে একটা স্বর্ণের পাতের উপর কি করছে একটা তেজস্ক্রিয়, যেমন ধরো তুমি ইউরেনিয়াম আনলা, ইউরেনিয়াম থেকে কি হইব আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, গামা পার্টিকেল। তবে এই যে এই জায়গায় যে পার্টিকেলটা নিচে তেজস্ক্রিয় পোলোনিয়াম, পোলোনিয়াম কি করে শুধুমাত্র আলফা পার্টিকেল নিক্ষেপ করে আর কি। তো এটা নিচে। আচ্ছা, তো এটা নিক্ষেপ করার ফলে এই আর এই কি করছে পরীক্ষা পরিচালনা করেন যা রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষা তার প্রত্যয় করেন যে কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে সোজাসুজি ভেদ করে, কিছু সংখ্যক কণা সামান্য কোণে বেঁকে যায়। খেয়াল করো, কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণপাতের মধ্য দিয়ে, আমরা যে এক্স রে করি এক্স রের মধ্যে কি আছে, এক্স রে আছে, তো এইগুলো কি করে আমাদের এই চামড়া বস্তু সব ভেদ করতে পারে কিন্তু হাড়টা ভেদ করতে পারে না। এর মানে বুঝলাম কি তেজস্ক্রিয় পদার্থগুলো কি করার ক্ষমতা আছে, ভেদ করার ক্ষমতা আছে। যেমন এয়ারবোর্ডে দেখবো যে ব্যাক চেক করতেছে এই যে এক্স রে এর মাধ্যমে, ওটা কিন্তু হার্ড এক্স বা কোটিন এক্স রে বলা হয়। আরেকটা কিন্তু আছে কি কুমল এক্স মেডিকেল ইউজ করা। তো হার্ড এক্স তো ওইরকম আমরা বুঝতে পারতেছি কি ওইরকম একটা কাহিনী করে তেজস্ক্রিয় পদার্থ কি করে কোনো কিছু ভেদ করতে পারে। যেমন একটা আলফা কণা দেখবে যে সীসার পাত 2 মিলিমিটার পুরুত্ব রইলে সে ভেদ করতে পারবে। আবার গামা বিটা এগুলো আরো শক্তিশালী, আরো বড় পুরুত্বে রইলেও কি করতে পারবো, ওটা ভেদ করতে পারবো আর কি। আচ্ছা, তো এইরকম পাইলো যে কি স্বর্ণের পাটটা ভেদ করে যাওয়ার পরে তো সোজা পথে যাওয়ার কথা না, কিন্তু সোজা পথে না গিয়ে কি করে একটু বাঁকা পথে যায়। এন্ড খেয়াল করো বাঁকা পথে যাবে কিসের জন্য, সোনার পাটটাও কি একটা পরমাণু দ্বারা তৈরি। তাহলে সোনার পাত পরমাণু দ্বারা তৈরি মানে কি তার ভিতরে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, মানে চার্জ আছে। তো তুমি যখন এই যে আমরা এই তড়িৎ চুম্বকের ক্ষেত্রে পড়ছিলাম, তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কি ছিল, তুমি নর্মাল চুম্বকের কথা চিন্তা করো, চুম্বক মানে তো তড়িৎ, চুম্বক থেকে তড়িৎ উৎপন্ন করা যায়। ধরো চুম্বকের বল রেখাগুলোর কাছাকাছি ধরো তুমি একটা আরেকটা চুম্বক আনলা বা আরেকটা ধাতু এই লোহা আনলা, তো কি করবো তারে আকর্ষণ করব। তাহলে খেয়াল করো এই যে বিদ্যুৎ মানেই তো চুম্বক, ঠিক না? তাহলে এই জায়গায় কি আছে, ওই স্বর্ণের পাত এর ভিতরে কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, এর মানে কি চার্জ আছে। তো একটা চার্জের কাছ দিয়ে আরেকটা চার্জ যদি যায়, মানে ধরো একটা প্লাস প্লাস চার্জের কাছ দিয়ে আরেকটা নেগেটিভ চার্জ যাইতেছে, তখন কি হইব, সে সরল পথে যাইতে পারবো না, মাইনাসটা প্লাসের দিকে বা প্লাসটা মাইনাসের দিকে আকর্ষিত হইব। তো আকর্ষিত হয়ে গিয়ে তার দিকটা পরিবর্তন হচ্ছে, মানে এটাই আর কি কাহিনীটা মেন। সে এভাবে দেখলো যে এরকম একটা পরীক্ষা বার করে দেখলো যে ওর তো এই যে আগে থমসনের তো পরমাণু মডেল তো ভুল, তো রাদারফোর্ড একটু আগে গেল। এই জায়গায় পরীক্ষার ব্যাখ্যা টেখ্যাগুলো সবগুলো দেওয়া আছে। এন্ড রাদারফোর্ড পরমাণু মডেল, তারপরে সে কি করলো, রাদারফোর্ড পরমাণু মডেলে সে কল্পনা করলো কি ওই যে আমাদের সৌর মডেল কিভাবে মাঝখানে সূর্য থাকে, এই আর অন্যান্য গ্রহগুলো সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে এমন আছে। তো যেমন এই প্রত্যেকটা গ্রহরে তুমি যদি ইলেকট্রন ধরো আর মাঝখানে যদি সূর্যের তুমি যদি নিউক্লিয়াস ধরো, মানে ওইটা যা হইব ওইটাই হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল, মানে ওইভাবে উনি একটা এই তুলনা করছে। তো এই যে অনেক কিছু মানে নির্ণয় করা গেছে। যেমন ধরো নিউক্লিয়াস হলো পরমাণু শক্তির আধার, মানে এই যে আমরা যেমন সূর্য যেমন সবগুলা গ্রহের শক্তির আধার, তো সে কল্পনা করছে কি নিউক্লিয়াস হইতেছে কি সকল শক্তির আধার। কথাটা সত্য। তুমি যদি খেয়াল করো এই যে আমরা যদি একটা ইলেকট্রন যদি সরাই দিই একটা পরমাণু থেকে, অনেক শক্তি লাগে একটা একটা ইলেকট্রন সরাইতে একটা পরমাণু থেকে। ধরো একটা ইলেকট্রন তুমি কোনোভাবে সরাইতে পারছো, তাহলে দেখবে যে এই পরমাণুটা আনস্টেবল হয়ে যাবে। মানে এই যে আমরা লিখি না এই এইচ প্লাস মানে কি একটা ইলেকট্রন দান করে দিছে, ইলেকট্রন দান করে প্লাস। আবার ধরো এই অনেক সময় দেখবে যে কি এই প্লাস মাইনাস হইতেছে, মানে কি সে ইলেকট্রন গ্রহণ করতেছে, মানে জিনিসটা আনস্টেবল হয়ে যায়। আনস্টেবল হয়ে গেলে কি হয়, সে অন্য আর একটা কিছুর সাথে বিক্রিয়া করার জন্য কি হয় আগ্রহ প্রকাশ করে আর কি, এমন একটা অবস্থা তৈরি। আচ্ছা, তো এইগুলো পাইছি কি শক্তির আধার। এই যে শক্তির আধারের কথাটা ওই যে নিউক্লিয়াসের সাথে, কারণ নিউক্লিয়াসে কি আছে এই নিউট্রন আছে আর প্রোটন আছে, নিউট্রন আর প্রোটনের সংখ্যার সাথে ইলেকট্রনের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, যার কারণে কি সে আনস্টেবল হয়ে যায়, এই হল মেইন কথা।
আবার পরমাণু ব্যাসার্ধ প্রায় এত 10⁻⁻10 মিটার, মানে শূন্য লিখে 10টা শূন্য লিখে আবার 1 লিখবা, তো যত মিটার হবে এত মিটার ব্যাসার্ধ। কত ক্ষুদ্র একটা জিনিস, চিন্তা করো। এইগুলো পাইলো। আর অনেক বেশিরভাগ স্থানে কি থাকে, ফাঁকা থাকে, ওইগুলো আবিষ্কার করলো। আচ্ছা, কিন্তু ওই যে আগে যেমন আমরা ওই থমসনের পরমাণু মডেলে যেমন কিছু সীমাবদ্ধতা ছিল, মানে প্রথম প্রথম স্টেপে কি বাদ, প্রথম স্টেপে বাদ কি, তার জায়গায় কি নাড়াচাড়া করতে পারে না, মানে স্থির ইলেকট্রন গুলো, তো এমন না, ওই জায়গায় বাদ করে গেছিল। তো এই জায়গায়ও কিছু কি আছে, এই সীমাবদ্ধতা আছে, এই রাদারফোর্ডের ক্ষেত্রে আর কি। তো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলো কি, এইগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট। মাঝে মাঝে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলা কি কি, এইগুলা কিন্তু চাই একটু, এইগুলা কিন্তু পরীক্ষা আসে। তো এই জায়গায় থমসনের পরমাণু মডেল অপেক্ষা রাদারফোর্ডের নিউক্লিয়ার পরমাণু মডেল অধিকতর যুক্তিসঙ্গত হলেও এর ত্রুটি বা সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। নিম্নে একটি মডেলের সীমাবদ্ধতা বর্ণনা করা হবে। বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে যখন কোনো চার্জিত কণা ত্বরণ নিয়ে গতিশীল থাকে, মানে কাহিনী কি, বিদ্যুৎ চুম্বকীয়, তোমার আমি কিছুক্ষণ আগে বললাম যে চুম্বক মানে কি বিদ্যুৎ, বিদ্যুৎ মানে কি চুম্বক, একই কথা, মানে একটা থেকে আরেকটা বানানো যায়, এই জন্য একই কথা আর কি, দুইটাই সেম না কিন্তু আবার আছে। তত্ত্ব অনুসারে যখন কোনো চার্জিত কণা, যখন কোন, মানে এইটা একটা তত্ত্ব, বিদ্যুৎ চুম্বকীয় কি একটা তত্ত্ব আর কি। এই অনুসারে যখন কোনো চার্জিত কণা ত্বরণ নিয়ে গতিশীল হয়, মানে কোনো একটা কণা কি হয়, গতিশীল হয়, তখন তা ক্রমাগত বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে শক্তি বিকিরণ করে। এক্ষেত্রে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের আকর্ষণজনিত কেন্দ্রমুখী বলের প্রভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে। এক্ষেত্রে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের আকর্ষণজনিত, ওই যে বললাম এই একটা ভারসাম্য, নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে আছে ইলেকট্রন। তো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর নিউট্রন হইতেছে কি, এই নিউক্লিয়াস হইতেছে কি পজিটিভ। নিউক্লিয়াসের মধ্যে কি প্রোটনটা হইতেছে কি পজিটিভ চার্জ যুক্ত। তো এই যে চার্জের ভারসাম্য, ওই জায়গায় 7টা নেগেটিভ, এই জায়গায় 7টা পজিটিভ, এই আদান থাকার কারণে কি হইতেছে, প্রত্যেকটা এই ঘুরাইতে পারতেছে নিউক্লিয়াসের চারপাশে। তো এই কথাটাই বলছে, এই জায়গায় যে বলটা উৎপন্ন হয়েছে, মানে বিদ্যুৎ চুম্বকীয় তত্ত্ব, এটাই এই ক্লাসে হইতে নাই, বড় ক্লাসে আছে। আচ্ছা, তারপর এটা একটা পাইলাম, ঠিক আছে। এই জায়গায় পাইলাম এই যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ শক্তি বিকিরণ করবে, ফলশ্রুতিতে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি ক্রমশ হ্রাস পাবে। মানে ইলেকট্রন শক্তি তো অবশ্যই যদি বিকিরণ যদি করে তাহলে তো হ্রাস পাওয়ার কথা, এবং বৃত্তাকার পথে ব্যাসার্ধ কমতে থাকে, এবং বৃত্তাকার পথে ব্যাসার্ধ কমতে কমতে কি এক সময় গিয়ে কি নিউক্লিয়াস থেকে কোলাপস করার কথা। শুধু কিন্তু এই জায়গায় তো বাস্তবে তো ঘটে না, এটি হচ্ছে কি একটা লেকিং পয়েন্ট। সুতরাং একটি সর্পিল পথ ইলেকট্রন সমূহ ক্রমান্বত নিউক্লিয়াসের নিকটবর্তী হয়ে পরিশেষে নিউক্লিয়াসের উপর ধসে পড়বে ও এদের চার্জ বিলীন হয়ে যাবে এবং পরমাণু স্থায়িত্ব বিনষ্ট হবে। তো এই কথাটা তো অবশ্যই, মানে উনার কথা মতো যে এই যে সোলার প্যানেলের যে সোলারের যে সিস্টেম, সোলার সিস্টেমের যে সিস্টেম ওইভাবে কাজ করলে তো এরকম হওয়ার কথা, কোলাপস করার কথা এই নিউক্লিয়াসকে, কিন্তু এটা তো হয় না। তাহলে এটা হইতেছে কি একটা ভুল। আবার রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনকালে সব তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে এবং নিরবিচ্ছিন্ন বর্ণালী প্রদর্শন করবে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেখা বর্ণিত পাওয়া যায়। গণনার সাহায্যে দেখা গেছে কক্ষে পরিক্রমণরত একটি নিউক্লিয়াস 10⁻⁻6 সেকেন্ডের মধ্যে এর সমস্ত শক্তি ব্যয় করে নিউক্লিয়াসের ওপর পড়বে। কাজেই এ প্রকার পরমাণুর স্থায়ী অস্তিত্ব থাকতে পারে না। মানে খেয়াল করো, ওই যে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে কি, ওই আমরা দেখলাম কি শক্তি বিকিরণ করলো, ঠিক আছে, শক্তির সাথে সাথে এই জায়গায় বলছে কি বর্ণালী মানে কি রং প্রদর্শন করবে আর কি। তো এটা কত সেকেন্ডের ভিতরে এই কাহিনী করবে, হাইড্রোজেনের ক্ষেত্রে 10⁻⁻6 খেয়াল করে, ন্যানো সেকেন্ডের থেকেও কি কম সময়ের মধ্যে এটা কলাপস করে দেবে। তাহলে এর মধ্যে যে কারণে সৃষ্টি হয়েছে ওই কারণে ধ্বংস হয়ে যাবে জিনিসটা, এমন হতেছে, কিন্তু এমন তো বাস্তবে সম্ভব না। তো এই দুইটা আছে কি লেখি একটু মুখস্থ করে নিবা, বুঝে বুঝা। আচ্ছা, তারপরে আসলো আরেকজন, বোর পরমাণু মডেল। এই ভুলগুলো আসলে ধরছে বোরই ধরছে, ঠিক আছে। যেমন ওই রাদারফোর্ড ধরছিল, যেমন এর আগের জনেরটা ওইভাবে আর কি। বোর পরমাণু মডেলে বলতেছি কি, এই জায়গায় সালটাল দেওয়া আছে, এগুলো দরকার নাই। ওই জায়গায় বোর প্রস্তাব করেন যে চিরায়ত বলবিদ্যা, মানে ক্লাসিক্যাল মেকানিক্স এবং বিদ্যুৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম এর সূত্রসমূহ পরমাণুতে বিকল হয়ে পড়ে। তিনি মূলত রাদারফোর্ডের নিউক্লিয়ার পরমাণু মডেলে কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করেন এবং কোয়ান্টাম তত্ত্বেরও
বৈপ্লবিক প্রসারণ ঘটিয়ে পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করে। ওই যে ওইটা যেটা ব্যাখ্যা করা গেছিল না, 10⁻⁻8 সেকেন্ডে তোর এই রং নিক্ষেপ করতে করতে বা বর্ণালী প্রদর্শন করতে করতে এবং শক্তি নির্গত করতে করতে তো এই নিউক্লিয়াসে গিয়ে কলাপস করার কথা, কিন্তু সেটা তো হইতেছে না। তো এই জিনিসটা ব্যাখ্যা করছে কিসের মাধ্যমে? আরো বিশাল একটা তত্ত্বের মাধ্যমে, কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে। এই বিষয়ে তোমার বইয়ে কোনো আলোচনা নাই। তার নাম অনুসারে পরমাণু এই মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। এই পরমাণু মডেলের তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম ত্রুটি পরমাণুর স্থায়ী অস্থায়িত্ব অন্যান্য ত্রুটি দূর করার চেষ্টা করেন। এই পরমাণুর নিলস বোর কোয়ান্টাম তত্ত্ব প্রয়োগ করে সমস্যাটির সমাধান করতে চেষ্টা করেন। তিনি রাদারফোর্ডের পরমাণু মডেলে নিম্নলিখিত মৌলিক স্বীকার্য প্রয়োগ করেন। এই স্বীকার্যগুলো বোরের স্বীকার্য বলে। এগুলো মূলত নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহের গতি সংক্রান্ত স্বীকার্য। ওইটা বইয়ে যেহেতু নাই তো আলোচনা করলাম না, থাকলে যদি সামনে আসে আলোচনা করবো। আচ্ছা, বোরের স্বীকার্য সমূহ একটা আছে, আছে দেখা যায় 1 2 কয়টা স্বীকার্য? 2টা স্বীকার্য। আচ্ছা দেখি কি বলছে। আমাদের প্রথম সমস্যাগুলো কি ছিল? যে নিউক্লিয়াস থেকে কলাপস করবে, মেইন সমস্যা আছে। প্রথম স্বীকার্য কৌণিক ভরবেগ সংক্রান্ত। কৌণিক ভরবেগ কোন স্থায়ী কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ওমেগা দ্বারা প্রকাশ করতাম। কি দ্বারা প্রকাশ করতাম? কৌণিক ভরবেগরে ওমেগা দ্বারা প্রকাশ করতাম। ওমেগাটা ওমেগা দ্বারা প্রকাশ করতাম, এরকম একটা ছিল, ওমেগা দ্বারা প্রকাশ করতাম। আচ্ছা, কৌণিক ভরবেগ মানে কৌণিক ওমেগা ইকুয়াল টু কত ছিল? h/2π। কার ক্ষেত্রে? কোন স্থায়ী কক্ষপথের আবর্তনকালে ইলেকট্রনের মোট কৌণিক ভরবেগের ক্ষেত্রে। এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে, অর্থাৎ L ইকুয়াল টু এন্টার। এই ওমেগা কিন্তু কার ক্ষেত্রে ছিল? ধরো আমরা রাস্তা দিয়ে গাড়ি বাঁক নিতেছে, তখন কি একটা কৌণিক ভরবেগ আছে, ওইটার ক্ষেত্রে আমরা ওমেগা ইউজ করতে পারি। ধরো ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের পাকার কোনো বিন্দুতে কৌণিক ভরবেগ ওমেগা প্রকাশ করতে পারি, কিন্তু এই জায়গায় তো আমরা আণবিক লেভেলে কাজ করতেছি ইলেকট্রন ক্ষেত্রে। তো এই জায়গায় কি এটা কি দ্বারা প্রকাশ করছে? L দ্বারা। L ইকুয়াল টু NH/2π। n মানে কি? পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 6 মানে কি? ইন্টিজার নাম্বার। এখানে h হলো প্লাঙ্ক ধ্রুবক, পাই যেমন একটা ধ্রুবক, h ও একটা ধ্রুবক, আর 2 কি একটা কনস্ট্যান্ট। খেয়াল করো সবগুলাই কনস্ট্যান্ট, সাথে শুধু n আছে। তো এই প্লাঙ্ক ধ্রুবকের একটা মান আছে, মানটা কত? প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে কত? 6.63 × 10⁻34। ওই যে জায়গায় আছে প্লাঙ্ক ধ্রুবক। অন্যভাবে বলা যায় যে কক্ষপথগুলোতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এত এর পূর্ণ গুণিতক, সেগুলোই অনুমোদিত কক্ষপথ। অনুমোদিত কক্ষপথ মানে কি? ওই যে আমরা যেটা দেখছিলাম কি, ওইটা সর্পিলাকার ভাবে এই ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে এসে কলাপস করার কথা ছিল, কিন্তু এর মাধ্যমে দেখা গেছে কি, এই তত্ত্বটার মাধ্যমে যখন হিসাবটা যখন করছে L ইকুয়াল টু NH/2π, এই জায়গায় খেয়াল করে কোনো রেশন মানে কি, কোনো এই দশমিক সংখ্যা নাই। ঠিক আছে, দশমিক সংখ্যা নাই মানে কি? তোমার পূর্ণ সংখ্যা একবার কত? 1 2 3 4। এর মানে কি তুমি ডাইরেক্ট 1 থেকে 2 তে, 2 থেকে 3 তে, 3 থেকে 4 কক্ষপথে যাইতে পারবা। তুমি এরকম যাইতে পারবা না। প্রথম কক্ষপথ থেকে 1.5 কক্ষপথ, এরকম কোনো কক্ষপথ না, মানে কি সর্পিলাকার কোনো ব্যবস্থা নাই। ডাইরেক্ট তোমার কি করতে হবে? শক্তি বিকিরণ করে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় থেকে তৃতীয়। আমরা কিন্তু এইটাই জানি। ঠিক আছে, তো এটার মাধ্যমে এই প্রথম ত্রুটিটা সংশোধিত হয়ে গেল। n equal to 1 2 3 কক্ষপথ নাম্বার প্রকাশ করতেছি, কিন্তু শূন্য নেই, n কোনো সময় শূন্য হইব না। আচ্ছা, এগুলো দিয়ে পার করছি। যেমন এই যে তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ কত হইব? তুমি n এর জায়গায় জাস্ট 3 নাম্বার কক্ষপথ 3 বসাই দিবা, 4 নাম্বার কক্ষপথ হলে 4 বসাই, 2 নাম্বার কক্ষপথ হলে 2, 1 নাম্বার কক্ষপথ 1, যা আসছে। দ্বিতীয় স্বীকার্য শক্তি স্তর সংক্রান্ত। পরমাণুস্থ ইলেকট্রন সমূহ ইচ্ছাকৃত যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে, অর্থাৎ সব সম্ভাব্য কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করতে পারে না। মানে পরমাণু ইলেকট্রন সমূহ ইচ্ছা করলে আমার মন চাইছে এই কক্ষপথে থাকবো, ওই কক্ষপথে পারবো না, বরং কয়েকটি পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথ আসলে কক্ষপথগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নাই, সবগুলো কিন্তু তরঙ্গ আকারে, কারণ কোয়ান্টাম লেভেলে চলে গেলে কিন্তু সব তরঙ্গ আকারে। মানে আমরা যারা ইলেকট্রন ভাবতেছি সলিড জিনিস, সেটা সলিড না, কিন্তু এটা একটা তরঙ্গ মনে হয়ে যায় আর কি। তো এত উপর লেভেলে আলোচনা করে লাভ নেই। কক্ষপথগুলো স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথ বলে, কোন লাইনে ছিলাম, বরং কয়েকটি পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এই কক্ষপথগুলিকে স্থায়ী ও অবিকিরণযোগ্য কক্ষপথ। অবিকিরণযোগ্য মানে কি? যার ধরো প্রথম কক্ষপথে থাকার কথা যে ইলেকট্রনের, তো সে যদি এই প্রথম কক্ষপথে যদি ঘুরে, এর মানে কি এই জায়গায় তার কোনো
শক্তি বিকিরণ করা লাগবে না। বুঝতে পারছো জিনিসটা? যেমন আগে ছিল কি সর্পিলাকার ভাবে ঘুরতে 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 এক সময় মাঝখানে নিউক্লিয়াসে পতিত হইব, কিন্তু এই সূত্রগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি কি না এমন হইব না, যদি যে ইলেকট্রনের যে শক্তি স্তরে থাকার কথা ওই শক্তি স্তরে যদি থাকে আর কি, ওইরকম একটা কথা। আচ্ছা, ইলেকট্রন গতিবেগ সর্পিলাকারে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে আসে না, এটি প্রমাণ হচ্ছে। ফলে বোরের পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা অতিক্রম করে। মানে হয়তো ব্যাখ্যা দিতে পারছিল না কিসের জন্য সর্পিলাকার হইব না, হয়তো বুঝতে পারছিল সর্পিলাকার হইব না, কিন্তু কিসের জন্য হইব না ওটা ব্যাখ্যাটা দিতে পারে না, ব্যাখ্যাটা দিছে বোর। এই শিকার অনুসারে যে কোনো অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের শক্তি ধ্রুব থাকে। এজন্য এই কক্ষপথগুলোকে স্থির বা স্থায়ী কক্ষপথ বলা হয়। তো তৃতীয় স্বীকার্য কম্পাঙ্ক সংক্রান্ত। যখন কোনো ইলেকট্রন একটি যৌথোপযোগী কক্ষপথ হতে অন্য একটি যৌথোপযোগী কক্ষপথে লাফ দেয়, তোমার আমি বললাম না যে ধরো এক থেকে দুই সর্পিলাকার নাই, মানে কি এ জায়গায় কোনো কি নাই, দশমিক সংখ্যা নাই। দশমিক সংখ্যা থাকলে কি হয়, ধরো 1 আছে, 1.2 আছে, 1.3 আছে, 1.5 আছে, 1.4 ডট 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 1.9 আছে, তারপর 2। কিন্তু এরকম কিছু নাই, তোমার ডাইরেক্ট সবসময় n এর মান 1 হইব, নয়তো 2 হইব, নয়তো 3 হইব, নয়তো 4, নয়তো 5, এরকম ভাবে হয়ে থাকবে কে এল এম এন n পর্যন্ত আর কি। তুই খেয়াল করতে তোমার কি করতে হইব, জাম্প করতে হইব প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে, ডাইরেক্ট জাম্প। এখন তুমি ধরো আসো কি একটা উচ্চ কক্ষে আসো, তুমি নিম্ন কক্ষে যাইবা। তো উচ্চ কক্ষপথে আসো মানে কি তোমার এই জায়গায় শক্তি বেশি লাগে ঘুরার জন্য, এখন তুমি নিম্ন কক্ষপথে গেলে তোমার কি করতে হইব, শক্তি ছাড়তে হইব। যখন তুমি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যখন লাফ দিব তখন শক্তি বিকিরণ করবে। আবার খেয়াল করো, তুমি যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যখন জাম্প দিব ইলেকট্রন গুলো, তখন কি করবো, তার কিন্তু শক্তি দরকার পড়বে, কারণ নিম্ন কক্ষপথে কি শক্তি কম লাগে, উচ্চ কক্ষপথে কি লাগে, শক্তি বেশি লাগে। তো তার কি করতে হবে, শক্তি গ্রহণ করতে হবে। এই যে এই জিনিসটা কিন্তু আণবিক লেভেলে হওয়ার কারণে এত সহজে জিনিসটা ঘটানো যায় না। তুমি চাইলেই ধরো আমি একটা কলম নাড়াইতে পারতেছি, কিন্তু কলমের ভিতরে তুমি ইলেকট্রন প্রোটন গুলো নাড়াইতে পারবে না, অনেক শক্তির প্রয়োজন হয়, একটা ইলেকট্রন সরাইতে অনেক শক্তির প্রয়োজন হয়। ওই যে এই জিনিসটা কেন, তো এই জিনিসটা আমরা কিভাবে এই মানে বিকিরিত শক্তি E = E2 মাইনাস E1, মানে এটা মাইনাসের মতো কাজ করে আর কি, এএসবি। মানে E2 মানে হইতেছে কি উচ্চতর কক্ষপথের শক্তি, আর E1 হইতেছে কি নিম্নতর কক্ষপথের শক্তি। তো এই জিনিসটাও কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু ছিল না, মানে এটি ব্যাখ্যা করতে পারছিল না, কিন্তু বোর পরমাণু মডেলে এটাও ব্যাখ্যা করা গেল। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী এই বিকিরণ দৃশ্যমান আলোক রাশি, অতিবেগুন রাশি এবং এক্স রে রশ্মি হতে পারে। এই তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী ধরো আমরা এই মানুষ দেখতে পারে কোন তরঙ্গ দৈর্ঘ্য, 380 থেকে 480, 380 থেকে 480 ভিতরে যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে তুমি এই রশ্মিটা এই আলোটা তুমি দেখতে পারবে। হয় লাল দেখবা, নয়তো বা নীল দেখবা, একটা না একটা কিছু তোমার দেখাবে, হয়তো বা এই কেমিস্ট্রিতে আছে, চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 বা 3 তে হয়তো বা আছে। ফলে কক্ষপথের পরিধির ওপর কোনো প্রভাব ফেলে না। তাই বলা যায় বোরের পরমাণু মডেলে উল্লেখিত মতবাদ রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। আচ্ছা, এই জায়গায় আরো বিস্তারিত আছে, এগুলো একটু রিডিং করে নিবা। এই জায়গায় কিছু ম্যাথ আছে, যেমন ওই যে E = এই জায়গায় ই দেয় নাই, মানে কি বিকিরিত বা শোষিত শক্তি কোন কক্ষপথে গেছে, E1, এতো 1টা বলে লিখা নাই নাকি, হ্যাঁ E1টা বলে লিখা নাই, E1 মাইনাস E2 = Hb, এটা মাইনাস না, ওটা আমরা বাংলায় প্রায় চিহ্ন বলি, মানে ওটা মাইনাসের মতো কাজ করে আর কি। যাই হোক, যেমন এই জায়গায়, যেমন এটা দ্বারা কি বুঝেছে তুমি, এটা কোন সময় চিহ্নটা ইউজ করা হবে, ধরো তুমি জানো না E1 বড় না E2 বড়, তো তুমি এই চিহ্নটা দিলে বুঝবো কি, মানটা কোনো সময় নেগেটিভ বসাতে পারবে না, তোমার সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে, এই চিহ্নটা দিলে এটা বুঝে আর কি। আর ডাইরেক্ট মাইনাস যখন দিবা তখন তুমি জানো যে E2 বড় আর E1 ছোট, এরকম আর কি। ওই যে F = mv²/r, এই সূত্র কিন্তু আমরা পড়ছিলাম ওই ফার্স্ট পেপার হইতেও পড়ছিলাম, কেন্দ্রমুখী বলের সূত্র। তো এই জায়গা থেকে সূত্র কিন্তু আমার আর ওইটা কাজে লাগবে না, কারণ n কিন্তু m তো আর m নাই, আণবিক লেভেল m চলে গেছে, b তো আর b নাই, r তো আর r নাই, আণবিক লেভেল r চলে গেছে। তো এইগুলা একটু চেঞ্জ হয়ে সূত্রটা অন্যরকম হয়ে যাব। যেমন এদিকে ধরো তোমার বলছি কি ব্যাসার্ধ নির্ণয়ের কথা বলছি, মানে একটা n তম কক্ষপথের ব্যাসার্ধ, মানে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ বা তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের কথা বলছি। তখন এই যে আর এর জায়গায় তুমি জাস্ট 1 বসায় দিবা, ওই যে এই সূত্রটা খেয়াল করো, সবুজ রঙের আর লাল রঙের, ওই যে আর n = n², n মানে কি তুমি কোন কক্ষপথ, প্রথম কক্ষপথ হলে 1 বসায় দিও, 2 3 4, মানে n কি সবসময় পূর্ণ সংখ্যা জাস্ট এভাবে বসায় দিলাম। আচ্ছা, তাহলে এই সূত্রটার মধ্য দিয়ে খেয়াল করো, আমরা কিন্তু এই জায়গায় ইলেকট্রন আছে, মানে ইলেকট্রনের চার্জ m আছে,
হয়তো বা ভর বুঝাইতেছে, এটা দিয়ে আবার বড় হয়তো বা নির্ণয় করা যেতে পারে যদি এখানে। আচ্ছা, এই সমীকরণ থেকে দেখা যায় যে মোট শক্তি সর্বদা ঋণাত্মক, অর্থাৎ অসীমের দিকে ইলেকট্রনকে সরিয়ে নিতে হলে কাজ সম্পাদন করতে হবে। এর অর্থ হলো ইলেকট্রন পরমাণুতে আবদ্ধ। ধরো বলা আছে এর অর্থ হলো ইলেকট্রন পরমাণু n ইকুয়াল টু 1, মানে তুমি প্রথম কক্ষপথ থেকে ধরো সরাইবা, কোন কক্ষপথে নিতেছো, সমীকরণ দেখা যায় E1 ইকুয়াল টু কত, এরকম মান আসতেছে। n ইকুয়াল টু যখন 2 হইব, তখন এরকম আসতেছে, যখন n ইকুয়াল টু যখন 3 হইব তখন 1/9 E1 হইতেছে আর কি। সমীকরণ বসায় পাই এমন একটা কিছু পাইতেছে E1 ইকুয়াল টু এত ইলেকট্রন ভোল্ট। ইহা হাইড্রোজেন পরমাণু ভূমি ভূমি অবস্থায় ভূমি অবস্থার শক্তি নির্দেশ করে। তো যাই হোক, সূত্রগুলো সবগুলো একসাথে আছে। যেমন এটা অনুমোদিত কক্ষপথগুলোতে ইলেকট্রনের স্থায়িত্বকাল হয় প্রায় 10⁻⁸ সেকেন্ড। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারবে। তারপর হাইড্রোজেন সদৃশ পরমাণুর নিউক্লিয়াসের আদান ZE হলে nতম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, মানে তুমি আদানের মান জানো, তুমি কি নির্ণয় করবা, এই ব্যাসার্ধ নির্ণয় করবা, এই প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এই সূত্রের মাধ্যমে করতে পারবা। এই যে ই নট মানে হচ্ছে কি, এটা হলো আগে এপসাইলন নট মানে যে শূন্য মাধ্যমে প্রবেশতা। তারপর হাইড্রোজেন সদৃশ পরমাণু nতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের জন্য এই সূত্রটা ইউজ করতে পারবা। ঠিক আছে, এই যে এটা কিন্তু Bn, ঠিক আছে, Bn মানে কি শক্তি, তাহলে আমরা কি করতে nh/2πmr, সবগুলো সূত্র মস্ত করে নিবা, মানে যে কোনোটা কাজে লাগতে পারে। আবার যদি তুমি nতম কক্ষপথে শক্তি নির্ণয় করতেছ পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে nতম কক্ষপথের শক্তি, মানে যে প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ, আমি বললাম না উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তর আছে, এর মানে কি একটা শক্তি স্তরে থাকতে হলে, ধরো তুমি প্রথম শক্তি স্তরে থাকতে হলে একটা ইলেকট্রনের যে পরিমাণে শক্তি লাগবে, দ্বিতীয় শক্তি স্তরে থাকতে হলে সেই পরিমাণ শক্তি লাগবে, মানে কি শক্তির পার্থক্য আছে, এর মানে কি প্রতিটা কক্ষপথের আলাদা আলাদা একটা শক্তি আছে, তো এটা ইএন এর মাধ্যমে নির্ণয় করা যায়। এই যে এন এর জায়গায় জাস্ট 1 2 3 এগুলো বসায়, এই যে एग्जांपल দেওয়া আছে, এটা একটু দেখবা। এই যে তো আমরা বুঝলাম পরমাণুর গঠন বুঝলাম, তো আমরা জানি কি প্রথমে পড়ছিলাম যে কি অণু পরমাণু ছিল যেগুলো আর কি এক ক্ষুদ্র ভাবে ভাগ করা যায় না। তো ফার্স্টের দিকে ধারণা ছিল যে কি নিউক্লিয়াস হইতে ভাগ করা যায় না, কিন্তু নিউক্লিয়াস পরবর্তীতে ভাগ করা গেছে। নিউক্লিয়াসটা ভাগ করে আমরা পাইছি কি প্রোটন পাইছি এবং নিউট্রন পাইছি। তো নিউক্লিয়াসের গঠন সম্পর্কে এই জায়গায় আলোচনা করা আছে, মানে ইলেকট্রন চার্জ বর টর এগুলো সবকিছু দেওয়া আছে। নিউক্লিয়াসের ঘনত্ব আছে, নিউক্লিয়াসের ঘনত্ব কিভাবে হলো খেয়াল করা, হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াস আর এটা হচ্ছে কি আর্সেনিকের যে নিউক্লিয়াস, দুইটার ঘনত্ব কিন্তু, ঘনত্ব মানে কি কোনো একটা পদার্থের উপস্থিতি কি পরিমাণে আছে ওইটাই তো ঘনত্ব। তাহলে খেয়াল করো, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখবো, একটা মাত্র ইলেকট্রন আছে, এর মানে কি ভিতরে একটা প্রোটন বা একটা নিউট্রন, মানে কি দুইটা ভিতরে মাত্র কি আছে, দুইটা অণু আছে। আর আর্সেনিকের ক্ষেত্রে খেয়াল করো 33টা ইলেকট্রন আছে, তাহলে ভিতরে কি আছে, ভিতরে 33টা পজিটিভ আধান আছে, 33টা থেকে এই একটা বা দুইটা কম বেশি কি আছে, এই নিউট্রন আছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো এই যে আর্সেনিকের যে নিউক্লিয়াসটা, এর মধ্যে যে এই পরমাণু না, মানে অণুগুলার যে ঘনত্ব, আর হাইড্রোজেনের ভিতরে অণুর ঘনত্ব কি সেম সেম না, ওইটার মধ্যে মাত্র দুইটা আছে, আর ওইটার মধ্যে 33 33 66 উপরে আছে, বা একটা দুইটা কম থাকতে পারে এমন আর কি। তো নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয়ের জন্য এটা, এ মানে কি নিউক্লিয়াসের ভর সংখ্যা, এ মানে নিউক্লিয়াসের ভর সংখ্যা, আর এম মানে হচ্ছে কি নিউক্লিয়াসের ভর, মানে তেমন তোমার টোটাল নিউক্লিয়াসের ভর জানতে, তো নিউক্লিয়াসের ভর কিভাবে বার করবা, যেমন এই জায়গায় হয়তো বা দেওয়া আছে প্রোটনের ভর কত বা নিউট্রনের ভর কত, ইলেকট্রনের ভর এত, প্রোটনের ভর এত, নিউট্রনের ভর এত, তাহলে ধরো 8টা নিউট্রন আছে, তো 8 ইন্টু নিউট্রনের এই ভরটার সাথে গুণ করে তাহলে তুমি 8টা নিউট্রনের ভর পাওয়া যাবে। ধরো 7টা প্রোটন আছে, তো 7 দ্বারা এর গুণ করতে 7টা, তাহলে টোটাল এভাবে তুমি ভরটা পাওয়া যাবে আর কি। আর এটা তো বুঝো 13 মানে কি পারমাণবিক সংখ্যা, 27 মানে কি ভর সংখ্যা।
প্রোটন নিউট্রন তত্ত্ব, এটি ইম্পর্টেন্ট। এতে বললাম না প্রোটন পজিটিভ আর ইলেকট্রন নেগেটিভ, আর নিউট্রন কি চার্জহীন, মানে সে হইতেছে কি তার মধ্যে কি নাই কোনো চার্জ। এটা কি বলছে, একটি হিলিয়াম নিউক্লিয়াস ধরা যাক, মানে একটা অণু তোমার কাজ করতে হবে, একটা হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, ভর সংখ্যা কত 4, তাহলে ভর সংখ্যা 4। এর নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন রয়েছে। তুমি সবসময় একটা জিনিস মনে রাখবা, জয়টা ইলেকট্রন থাকবো ঠিক ততগুলো প্রোটন থাকবো, আর নিউট্রন কি হইতে পারে, একটা দুইটা কম বেশি হইতে পারে। এর নিউক্লিয়াসে 2টি প্রোটন ও 2টি নিউট্রন রয়েছে। এর প্রোটনের ধনাত্মক চার্জ নিউক্লিয়াসের বাইরে 2টি ইলেকট্রনের ঋণাত্মক চার্জ দ্বারা প্রশমিত হবে। এই তোমার বললাম না যে এই স্টেবল থাকে, তুমি যদি একটা ইলেকট্রন যদি সরায় নেও তাহলে আনস্টেবল হয়ে যাবে, ঠিক না, প্লাস মাইনাস এসে যাবে উপরে, ওইরকম আর কি একটা কাহিনী হইতেছে। তো এই নিউট্রন আর প্রোটন সংখ্যা, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকার কারণে কি একটা পরমাণু স্টেবল থাকে আর কি, মেইন কথা হলো এটা, প্রশমিত হবে, ফলে হিলিয়াম পরমাণুটি তড়িৎ নিরপেক্ষ হবে। এই মতবাদ অনুযায়ী হিলিয়াম নিউক্লিয়াসের গঠন দেখুন, আমরা যখন নর্মালি যখন লিখি হাইড্রোজেন তখন শুধু কিন্তু এইচি লিখি, যখন লিখি অক্সিজেন তখন কিন্তু শুধুমাত্র ও লিখি, সাথে কিন্তু কোনো চার্জ দিই না। কিসের জন্য দিই না, কারণ যখন আমি শুধু হাইড্রোজেন লিখতেছি, যখন অক্সিজেন লিখতেছি, তখন মানে কি আমি কিন্তু তখন ওই কোনো ইলেকট্রন সরাই নাই, মানে যখন স্বাভাবিক অবস্থায় আছে, মানে কি পরমাণুটা উত্তেজিত করা হয় না, এমন একটা অবস্থায় আমরা লিখি আর কি। আর যখন দেখবে এই চার্জিত হয়ে গেছে, মানে কি প্লাস আছে বা মাইনাস আছে, তখন এটা দেখে বুঝতে হবে কি হয় ইলেকট্রন গ্রহণ করছে নয়তো ইলেকট্রন বর্জন করছে, ওইটুকু নিউক্লিয়াস। এই মতো উদাহরণে হিলিয়ামের নিউক্লিয়াসের গঠন দেখানো হলো, এই চিত্রটিতে দেওয়া আছে। তো এদিক থেকে একটা সূত্র আসতে পারে, বর সংখ্যা হইতেছে এ, একটু আগে একটা সূত্রের মধ্যে আমরা পাইলাম কি এ হইতেছে কি বর, তো এই জায়গায় এ হইতেছে কি বর, এবং অপরটি হলো পারমাণবিক সংখ্যা কি জেড। তো পারমাণবিক সংখ্যা জেড, পারমাণবিক সংখ্যা জেড মানে কি, পারমাণবিক সংখ্যা জেড মানে পারমাণবিক সংখ্যা যা ইলেকট্রন সংখ্যা তা, মানে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1 এর মানে কি আর ইলেকট্রন সংখ্যা একটা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এর মানে কি ইলেকট্রন সংখ্যা কয়টা 2টা, আর্সেনিকের ইলেকট্রন সংখ্যা হইতেছে 33টা, এর মানে কি সে 33 নাম্বার, এই তার পারমাণবিক সংখ্যা হইতেছে 33 বা ইলেকট্রন সংখ্যা 33। তো জেড দ্বারা বোঝাইতেছে কি পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, কথাটা বলছি কিন্তু পারমাণবিক সংখ্যা, কিন্তু তোমার মাথা কিন্তু রাখতে হবে পারমাণবিক সংখ্যা মানে কি ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আর এ হইতেছে কি বল, খেয়াল করো এই যে এ বর সংখ্যা এবং জেড পারমাণবিক সংখ্যার পর নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন, জেড পারমাণবিক সংখ্যা পরে নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন এ মাইনাস জেড, এ থেকে জেড মানে কি আমি বর সংখ্যা থেকে কি বিয়োগ করে দিলাম, জেড মানে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বিয়োগ করে দিলাম, এন সংখ্যক নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে জেড সংখ্যক ইলেকট্রন থাকবে, এন সংখ্যক নিউট্রন, তাহলে নিউট্রন মানে কি এ মাইনাস জেড ইকুয়াল টু কত এন, মানে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে দিলে আমরা কি পাইতেছি এন সংখ্যক নিউট্রন পাইতেছি, মানে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যেমন হিলিয়ামের নিউক্লিয়াসকে দ্বারা চিহ্নিত, হিলিয়ামকে 2s2 4 দ্বারা চিহ্নিত হয়, এখানে এ ইকুয়াল টু হইতেছে 4, মানে বড় হইতেছে 4, জেড হইতেছে মানে কি ইলেকট্রন সংখ্যা হইতেছে 2 বা পারমাণবিক সংখ্যা 2, অথবা নিউক্লিয়াসে 2টি প্রোটন, 4 - 2 ইকুয়াল টু কি 2টি। এইভাবে মনে রাখে না, তুমি এভাবে মনে না রেখে তুমি ওইভাবে মনে রাখবা যে নিউক্লিয়াস এই ইলেকট্রন জয়টা প্রোটন ততটি, এটা খেয়াল করো। নিউট্রন রূপান্তরিত হয়ে প্রোটনে পরিণত হওয়ার সময় ইলেকট্রন নির্গত হয়, নিউট্রন রূপান্তরিত হয় প্রোটনে। আমরা যখন কি করি একটা পরমাণু যখন আনস্টেবল বানাই দিই, ঠিক আছে, তখন খেয়াল করো হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আছে, একটা সরাই দিয়ে আমি ওরা বানাই দিলাম ইলেকট্রন সংখ্যা 1টা, ইলেকট্রন দান করে দেখি যে প্লাস হয়ে যাব, AC প্লাস। আচ্ছা, তো AC প্লাস হয়ে গেলে নিউক্লিয়াসের ভিতরে কি করতেছে, নিউক্লিয়াসের ভিতরে তার তো কক্ষপথগুলোর স্টেবিলিটি ধরে রাখতে হবে, ঠিক আছে, তো এই দেখতেছি কি নিউট্রন রূপান্তরিত হয়ে প্রোটনে পরিণত হয়। একটা জিনিস কিন্তু জানলা যে নিউট্রন কি হতে পারে রূপান্তর, নিউট্রনই কিনে কোনো চার্জ নাই, চার্জহীন, তো সে কোনোভাবে কি হয় প্রোটনে রূপান্তরিত হওয়ার সময় ইলেকট্রন নির্গত হয়। আবার প্রোটন যদি রূপান্তরিত হয় নিউট্রনে পরিণত হয় তখন পজিট্রন নির্গত হয়। তাহলে আমরা আরেকটা অণুর নাম পেলাম, নাম কি, নাম কি পজিট্রন নির্গত হয়। আচ্ছা, আবার নিউক্লিয়াসের গঠন সম্পর্কে প্রোটন নিউট্রন তত্ত্বের সাহায্যে পরমাণু ও নিউক্লিয়াসের অনেক জটিল সমস্যা
ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তাহলে নিউট্রন এন মানে কি, এন দ্বারা বুঝাইতেছি কি, এন দ্বারা কি বোঝাচ্ছে তারা একটু দেখে নি। এন এটা তো পিতে তো প্রোটন বইতেছে, এন তে হইতেছে নিউট্রিনো। আচ্ছা, এন তে বইতেছে কি নিউট্রন, পিতে বইতেছে প্রোটন, ইতে বইতেছে কি ইলেকট্রন। আচ্ছা, আর নিউট্রিনো, নিউট্রিনো মানে হইতেছে তখন পজিট্রন বোধ হয়, তোমার নিউট্রন পরিণত হয় তখন পজিট্রন বোধ হয়। নিউট্রিনো, নিউট্রিনো কোনো একক কণা না, ওটা হয়তো পজিট্রন বা অন্যান্য কণাগুলোর সমষ্টির হয়তো বা নিউট্রিনো বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, নিউক্লিয়াসে প্রোটন ধনাত্মক চার্জগ্রস্ত এবং নিউট্রন চার্জহীন হওয়ায় এক্ষেত্রে প্রোটন প্রোটন বিকর্ষণ বল অর্থাৎ কুলম্ব বল ক্রিয়া করে। প্রোটন কি সমধর্মী চার্জ বিশিষ্ট একের উপর বিকর্ষণ, এটি তো স্বাভাবিক। অপরদিকে নিউক্লিয়াসে নিউক্লিয়র উপাদান তথা নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখতে নিউক্লিয় বল কার্যকর হয়। তো এগুলো দেওয়া আছে। এই বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন, প্রোটন আবিষ্কার করেন এবং ইলেকট্রন আবিষ্কার করেন। খেয়াল করো 11 সালে একটা, 19 সালে একটা, আর 97 সালে একটা। 97 সাল খেয়াল করো। ইলেকট্রন কত পরে আবিষ্কার হয়েছে নাকি? ইলেকট্রন অনেক পরে না, অনেক আগে আবিষ্কৃত হয়েছে। 1897 সালে ইলেকট্রনটা আগে আবিষ্কার হওয়ার কথা, কারণ নিউক্লিয়াসটা তো পরবর্তীতে বাঁচছে। নিউক্লিয় বল, ঠিক আছে, নিউক্লিয় বল মানে কি? আমরা পড়ছিলাম কি মৌলিক বল কয়টা? 4টা ছিল। তো দুর্বল নিউক্লিয় বল ছিল কি, আর একটা কি বল ছিল? সবল নিউক্লিয় বল। এই 4টার মধ্যে এই দুইটা ছিল। একটা আর একটা ছিল কি তড়িৎচুম্বক বল, আর একটা ছিল কি মহাকর্ষ বল। ঠিক আছে, এই 4টার মধ্যে দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল একত্রে কি বলতেছে? নিউক্লিয় বল। ওই যে ইলেকট্রন গুলার একেবারে ইলেকট্রন গুলার নিউক্লিয়াসে দূরে রাখছে। আবার খেয়াল করো ওই বিকর্ষণ করতেছে, মাঝে মাঝে আকর্ষণ করতেছে, ওই জায়গায় যে বলগুলা কাজ করতেছে এগুলো বলে কি নিউক্লিয় বল বলতেছে। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য নিউক্লিয়নগুলোর মধ্যে যে নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন বলতে বোঝাইতেছে কি নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত সবগুলো কণার একত্রে বলে কি নিউক্লিয়ন। সবগুলো কণার একত্রে বলা হয় নিউক্লিয়ন। যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলো একত্রে বলে নিউক্লিয়ন। মানে একটা কণার বলে কি সবগুলো নিউক্লিয়ন আর কি। মধ্যে যে আকর্ষণধর্মী বল ক্রিয়া করে তাকে নিউক্লিয় বল বলে। তাহলে নিউক্লিয় বল কোন ধর্মী? আকর্ষণধর্মী। ওই যে কি কুলম্ব মহাকর্ষ সূত্র দিচ্ছে এগুলো একটু পরিবর্তন। নিউক্লিয় আকর্ষণ বলের প্রকৃতি। এই স্বল্প সীমা নিউক্লিয় বলকে ইউকাও বল বলা আছে। এই সংখ্যাটা পড়ে রেখেছি। নিউক্লিয় বলের বৈশিষ্ট্যটা পড়বা। তারপরে যে তেজস্ক্রিয়তা জিনিসটা কি, এটা একটু পড়ে নিয়ে। মাদাম কুরি উনি কিন্তু নোবেল প্রাইজ পাইছিল, তাও 2বার পাইছে, 1বার না। মৃত্যু ঘটছিল তেজস্ক্রিয়তার কারণে। তেজস্ক্রিয়তার কারণ, তেজস্ক্রিয়তা কি কারণে ঘটে? ঠিক আছে, তেজস্ক্রিয়তা এবং স্বতঃস্ফূর্ত স্বীয় বিচ্ছিন্নকারী অবিরাম প্রক্রিয়া। মানে কি একটা পদার্থ তুমি রাখছো, সে অটোমেটিক তার মধ্য থেকে অণুগুলারে ছড়ায় ছিটাই দিতেছে। এই কিসের জন্য ঘটে? জিনিসটা অদ্ভুত না? যেমন ইউরেনিয়াম, দেখবে ভারতের বিহার অঞ্চলে কিছু এলাকা আছে যে ভারত পারমাণবিক বা অ্যাটম বোমা বানানোর জন্য ইউরেনিয়াম কিন্তু ওই এলাকাগুলো থেকে কি করে আহরণ করে। তো পানির সাথে কি করে এই ইউরেনিয়ামের কণাগুলা মিশায় খাবার পানিতে চলে যেতেছে। তো ওই বিহারের কিছু কিছু অঞ্চলে দেখবে কি পুঙ্গ সন্তান জন্মগ্রহণ করতেছে, মানে মানুষ পুঙ্গ অসুস্থ এগুলো হয়ে গেছে। তো তেজস্ক্রিয় জিনিসটা কিন্তু খুব খারাপ। আবার সব তেজস্ক্রিয়তা না, যেমন ধরো আমাদের শরীর থেকেও কিন্তু তেজস্ক্রিয়তা ছড়াই দিচ্ছে, ল্যাপটপ থেকেও তেজস্ক্রিয়তা ছড়াই দিচ্ছে। যেমন ইলেকট্রোম্যাগনেটিক, এই জায়গায় ল্যাপটপ নিয়ে ছাদ দিলে দেখবে যে গরম হয়ে গেছে, বা একটা মোবাইল চালাইতেছো এই ব্যাক সাইডে দেখবে যে গরম হয়ে গেছে। তো ওই জায়গায় কিন্তু কি তেজস্ক্রিয়তা ছড়াই দিচ্ছে। তেজস্ক্রিয় ছড়াই দিচ্ছে মানে কি এই জায়গায় গরম হয়ে যেতেছে আর কি, মানে অন্যর সাথে একটা সংঘর্ষ হইতেছে, যার কারণে আস্তে আস্তে জিনিসটা গরম হয়েছে, এমন একটা বিষয় আর কি। তো সব তেজস্ক্রিয় আবার খারাপ নাকি? কিন্তু মাত্রাতিরিক্ত কি খারাপ জিনিস এটা। প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস হলো বিসমাথ। বিসমাথ, আচ্ছা বিসমিথ একটা জাহাজের নাম ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের একটা জাহাজের নাম ছিল কি বিসমাথ, শুধু ডুবে গেছে। মানে এটা কি বিসমাথ হলো প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস হলো বিসমাথ।
মানে এর এই বিসমাথের নিউক্লিয়াস কি আছে, সবচেয়ে বেশি প্রোটন আছে। মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত n বা p এর মান 1:5 অপেক্ষা বেশি হলে প্রোটন pp বিকর্ষণধর্মী বল অতি দ্রুত বৃদ্ধি পাবে। মানে মৌলের পরমাণুর নিউক্লিয়াস, মানে কোনো একটা নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি কত হয়, 1.5 অপেক্ষা বেশি হয়, এর মানে কি বিকর্ষণ ধর্মীটা ধীরে ধীরে কিভাবে মানে ধীরে ধীরে না দ্রুত বৃদ্ধি পাবে আর কি। একটু করিও তেজস্ক্রিয়তার একক মানে কুড়ি, ব্যাকরেন মানে মাদাম কুড়ি থেকে কুড়ি, ব্যাকরেন থেকে ব্যাকরেন, এগুলো তেজস্ক্রিয়তার একক হিসেবে মাপা হয় আর কি। যেমন ধরো তুমি একটা জিনিস আবিষ্কার করছো, ধরো তুমি রাস্তা মাপবা, এখন তোমার কাছে কোনো একক নাই, একটা তো একক আনতে হবো না, তো এরকম আর কি। যেমন তেজস্ক্রিয়তা আমরা আগে জানতাম না, কিন্তু পরবর্তীতে আমরা কি আনছি, একক আনছি। তো কার নাম অনুসারে দিয়ে দিব, মিটার এই কুড়ি, মাদাম কুড়ির নাম অনুসারে একটা দিয়ে দিলাম, যে ধরো 1 কুড়ি মানে কি ওইটা দ্বারা একটা নির্দিষ্ট সংখ্যক তোমার তেজস্ক্রিয়তা। আবার ব্যাকরেন, ব্যাকরেনের সাহায্যে কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয়তা বুঝাইতেছে আর কি। হয়তো দুইটা ভ্যালু সেম না। আচ্ছা 1 মিলিকুড় মানে মানে কত, এরকম দেওয়া আছে, মানে বিয়োজন প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতটুকু বিয়োজিত হয়, 3.7 × 10⁻7 এরকম। ব্যাকরেন বিকিউ দ্বারা প্রকাশ করে ব্যাকরেন। আর কুড়িরে কিভাবে প্রকাশ করে, সি দ্বারা, এটা মনে রাখবে। আবার সিতে কিন্তু আরেকটা একক আছে কিন্তু কুলম, ওইটা কিন্তু না। তেজস্ক্রিয় সংক্রান্ত কয়েকটি রাশি, তেজস্ক্রিয় রাশি বা তেজস্ক্রিয় বিকিরণ পরমাণু নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে নিঃসৃত বিকিরণকে তেজস্ক্রিয় রাশি বা তেজস্ক্রিয় বিকিরণ বলে। আচ্ছা তেজস্ক্রিয় মৌল, যেসব মৌল নিচ থেকে অন্য মৌলে রূপান্তরিত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। যেসব মৌল নিচ থেকে অন্য মৌলে রূপান্তরিত হয়ে যায় তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয় থাকে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। যেমন ইউরেনিয়াম, ইউরেনিয়াম আছে, টেরিয়াম আছে, এরকম আর অনেকগুলো আছে। আর তেজস্ক্রিয় নমুনা, যে বস্তুখণ্ড থেকে তেজস্ক্রিয় রাশি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় নমুনা বলা হয়ে থাকে। বুঝলাম না, কেমিস্ট্রি পড়ে দিচ্ছে না ফিজিক্স পড়ে দিচ্ছে। জনক পরমাণু ও দুহিতা পরমাণু। আচ্ছা দুহিতা পরমাণুটি তেজস্ক্রিয় হতে পারে অথবা নাও হতে পারে। রেডিও আইসোটোপ ও তেজস্ক্রিয়। আচ্ছা এই জায়গায় কয়েকটা সংজ্ঞা পড়বো, আমি তোমার বলেই দিয়েছি। আইসোটোপ কাকে বলে, আইসোমার কাকে বলে, আইসোটোপ আইসোমার, আরেকটা আছে আইসোটোপ আইসোমার, আইসোভার, ঠিক আছে, আইসোভার, এই তিনটা সংজ্ঞা পড়বো আর কি। রেডিও ও তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা বিজ্ঞান এবং গবেষণা ক্ষেত্রে কি জীববিদ্যার, যেমন ধরো আমরা বিভিন্ন ফসিল সংগ্রহ করি, ওই জায়গায় কিন্তু তেজস্ক্রিয় দিয়ে বয়স নির্ধারণ করি, যে ডাইনোসরটা কত সাল আগে পৃথিবীতে বাইসে ছিল, কিংবা পৃথিবীর বয়স কত, চাঁদের বয়স কত, এগুলো কিন্তু আমরা তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে প্রমাণ করি। কৃষিক্ষেত্র, যেমন মানে তেজস্ক্রিয়তা খারাপ বললাম কি, সে ক্ষতি করে, এর মানে কি মানুষেরও ক্ষতি করে, ভাইরাস ব্যাকটেরিয়ারও ক্ষতি করে, ভাইরাস ব্যাকটেরিয়ারও কি করে ক্ষতি করে। তাহলে তুমি খেয়াল করো, তুমি মানুষের উপর এই মানুষের উপর প্রভাব না ফেলে এমন ভাবে তুমি যদি জিনিসটা বানায়, তারপর তুমি শুধুমাত্র ভাইরাস ব্যাকটেরিয়ার উপর ফোকাস করো জিনিসটা, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো মারা যাবে। যদি ভালো গুলো মরবো, খারাপ গুলো মরবো, ঠিক আছে। তুমি আরো যদি স্পেসিফিক করতে পারো যে শুধু খারাপ গুলো মারা যাবে, তাহলে তুমি আরো একটা আগায় গেলা। তো কৃষি ক্ষেত্রে ব্যবহার হতে পারে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যেমন ক্যান্সারের ক্ষেত্রে টিউমার প্রভৃতির চিকিৎসা ব্যবহৃত হতে পারে। যেমন যাদের ক্যান্সার হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে। এটা কি করে, ক্যান্সার কোষগুলোরে অ্যাটাক করে, সাথে সাথে দেহের অন্যান্য কোষগুলোর কিন্তু অ্যাটাক করে, যার কারণে অনেক ক্ষতি হয়, দেহেরও ক্ষতি হয়। তেজস্ক্রিয়তার প্রকারভেদ, তেজস্ক্রিয়তা দুই প্রকার, একটা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, একটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। প্রাকৃতিক মানে কি, যারা প্রক্রিয়া থেকে নর্মালি নিশ্চিত হইতেছে, যেমন ইউরেনিয়াম আছে, রেডিয়াম আছে, থেরিয়াম আছে, প্রভৃতি মৌল হলো তেজস্ক্রিয় করে, তা প্রাকৃতিক তেজস্ক্রিয়। আবার আছে কৃত্রিম আছে, কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা করে তাকে কৃত্রিম তেজস্ক্রিয় বলা হয়। যেমন এর একটা উদাহরণ দেওয়া আছে। তেজস্ক্রিয়তার ব্যবহার, এগুলো খুব একটা লাগে না, এরপর রিডিং করে আলাদা একটা জ্ঞান পাবা। তেজস্ক্রিয় রাশির প্রকারভেদ, তেজস্ক্রিয় গুলা কি ছড়ায়, মানে অত একটা আলাদা একটা শক্তি, মানে কি একটা কণা না, একটা তরঙ্গ ছড়ায়, তরঙ্গের মধ্যে কি দেয়, একটা শক্তি দেয়, শক্তিটা কি করতে পারে, কারো ক্ষতি করতে পারে বা ভালো কাজে লাগালে উপকারও করতে পারে। তো এইগুলো থেকে তিনটা কণা আমরা বাইবে নিচ্ছি, কি আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি নির্গত হয়, ঠিক আছে। এটা থেকে এটা শক্তিশালী, বিটা থেকে গামা শক্তিশালী। আচ্ছা তিনি কে, এটা মাদাম কুরি তিন প্রকার রাশির অস্তিত্ব প্রমাণ করেন। উনি এই জিনিসটা প্রমাণ করতে গিয়া ওনার মৃত্যু পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তিনি একটি সীসার ব্লক বা খন্ড নেন, একটা সীসা নেন, সীসার খন্ডে লম্বা একটি সরু ছিদ্র করেন,
তার মধ্যে এক টুকরা রেডিয়াম স্থাপন করে। রেডিয়াম হলো কি একটা প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ। ছিদ্র হতে উনি এই যে মৃত্যুর আগে রেডিয়াম নিয়ে সাথে সাথে ঘুরতো। রেডিয়ামটা উনি কি করতো, ওই যে একটা বস্তুর ভিতরে গিয়ে সাথে সাথে ঘুরতো। তো আমরা জানি কি এগুলো তো ক্ষতি করবো, আলফা বিটা গামা রশ্মিগুলো। তুমি ধরো এক্সরের মধ্যে যদি তোমার যদি ওই বিমানবন্দরে যায় কঠিন এক্সরে গুলা বা হার্ড এক্সরে এক্সরে মেশিনে তুমি যদি ঢুকে যাও, তোমার শরীরে কি পরিমাণ ক্ষতি হবে। আর মাদাম করে কি করছে, উনি এই রেডিয়ামের বক্স সাথে নিয়ে মানে এই যে আমাদের ভ্যানিটি ব্যাগ আছে না, এই ভ্যানিটি ব্যাগের মতো নিয়ে ঘুরছে। তাই 1 বছর 2 বছর 3 বছর যদি ঘুরো, তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করতে পারতেছো। উনি লাস্ট পর্যন্ত এই তেজস্ক্রিয়তে মারা গেছে। তো এই যে আলফা 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 রে বা বিটা রে এবং গামা রে, তো উনি সরু ছিদ্র করেন, এর মধ্যে এক টুকরা রেডিয়াম স্থাপন করেন। ছিদ্র হতে সামান্য দূরে আনুভূমিকভাবে বা কাগজের তলের অবিলম্বভাবে একটি ফটোগ্রাফিক প্লেট স্থাপন করেন, যাতে রেডিয়াম হতে নির্গত রাশিসমূহ এতে পতিত হয়। আবার একটু পড়ি, ছিদ্র হতে সামান্য দূরে আনুভূমিকভাবে আহ, আনুভূমিকভাবে বা কাগজের তলের অবিলম্বভাবে একটি ফটোগ্রাফি প্লেট, মানে কি ফটোগ্রাফি প্লেট এখন দেওয়া যায় না, আগে দেওয়া যেত। ওই যে আহ, জাপানি কিছু ক্যামেরা ছিল, আমার কাছে একটা ছিল, ঘরে আছে পুরাতন। ওইটার মধ্যে আগে ভিতরে একটা ফিল্ম লাগতো, ওইরকম একটা ফিল্ম আর কি, একটা ফটোগ্রাফি কোনো প্লেট স্থাপন করে রেডিয়াম হতে নির্গত। নর্মালি কি হয়, এই ফটোগ্রাফি ফ্রেমে আলু পড়লেই কি হয়ে যায়, মানে বিভিন্ন রঙে বিচ্ছিত হয়ে যায়। যদি লাল আলো এসে পড়ে তো জায়গাটা লাল হয়ে যাবে, এরকম একটা কিছু। তো ওই জায়গায় রেডিয়াম নির্গত, তো তেজস্ক্রিয় পদার্থ আলফা বিটা গামা নির্গত দিচ্ছে। মানে কি একটা শক্তি নির্গত, তো এই শক্তি অনুযায়ী কি হইব, আলাদা আলাদা কি হইব, একটা রেখা বা একটা কিছু দেখা যাবে। তো উনি ওইভাবে একটা কিছু রাখছে। তারপর সম্পূর্ণ ব্যবস্থাকে একটি বায়ুবদ্ধ কক্ষে স্থাপন করেন। বায়ুবদ্ধ মানে কি, বাতাস আসা যাওয়া করতে পারে না এমন কক্ষে স্থাপন করে ভেতরের বায়ু বের করে নেন। এক তো বায়ু আসা যাওয়া করতে পারবো না, তারপর আবার ভিতরে যত বায়ু আছে সব টাইনে বাইর করে নিছে। যেমন বর্তমানে এটা হচ্ছে কোন জায়গায়, আমাদের যে ভাল্ব গুলো আছে, ভাল্বের মধ্যে কিন্তু ভিতরে কোনো বাতাস নাই, অন্য একটা গ্যাস ইনজেক্ট করে দেওয়া হয়, বের করে নেয়। এবং নির্গত রাশির অবিলম্ব বরাবর একটি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেন। অবিলম্ব বরাবর মানে কি, উপরের দিকে লম্ব, মানে কি লম্বভাবে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেন। এতে ফটোগ্রাফি প্লেটের 3টি স্থানে 3টি পরিষ্কার দাগ লক্ষ্য। তোমার বললাম না যে একটা কিছু তো একটা না একটা কিছু তো পড়বো ওই জায়গায়, মানে লাল আলু উঠলে, মানে লাল আলু পড়ছে ফটোগ্রাফি প্লেটে বা অন্য একটা আলু পড়ছে, ওই জায়গায় আলাদা আলাদা রং দেখা যাবে। তো এই জায়গায় কি হচ্ছে, 3টা পরিষ্কার দাগ লক্ষ্য করেন। এর থেকে তো বোঝা গেছে যে এটা থেকে কি তিনটা ভিন্ন কোনো 3টা দাগ দেখা গেছে। মানে ধরো লাল আলুর জন্য তো একটা দাগ হইলো, বা সবুজ আলুর জন্য একটা দাগ হইলো, বা অন্য একটা আলুর জন্য আর একটা দাগ হইলো। এর মানে কি, আমি দেখি না জিনিসগুলা, কিন্তু বুঝতে পারতেছি কি এই জায়গায় তিনটা মানে কিছু, মানে 3টা আলাদা আলাদা কিছু এই জায়গায় ছিল। তো এমন আর কি, উনি বুঝতে পারছি কি 3টা স্থানে 3টা পরিষ্কার দাগ লক্ষ্য করেন, একটি বাম দিকে, একটি ডান দিকে এবং অপরটি ঠিক মাঝখানে। তাহলে খেয়াল করো চুম্বকটা রাখছিল কিভাবে, একদম লম্বভাবে, ঠিক আছে। তাহলে একটা কিন্তু সোজা উপরের দিকে উঠছে, আর একটা বাম দিকে বেঁকে গেছে, আর একটা ডান দিকে বেঁকে গেছে, এরকম হচ্ছে। তো এই থেকে কিন্তু আমাদের কার শক্তি, কোনটার শক্তি কি বেশি, এটা কিন্তু নির্ণয় করতে পারবো। আমরা জানি যে ধাবমান চার্জিত কণার উপর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে কণাগুলো বিক্ষিপ্ত হয়। চুম্বক ক্ষেত্রের অভিমুখ কাগজের তলের অবিলম্বে নিচের দিক হতে দক্ষিণ হস্ত নিয়ম মানে কি, ওই যে আমরা স্ক্রু নিয়ম পড়ছি না, কি স্ক্রু কেন ছিল, স্ক্রু নিয়ম, দক্ষিণ হস্ত নিয়ম। অনলাইনে সার্চ দিও তুমি, ডাইরেক্ট ভিডিওটা পাই যাবে। তারপর আমি একটু দেখি দক্ষিণ হস্ত নিয়ম, স্ক্রিন রেকর্ডে আমি পরবর্তীতে অ্যাড করে দিব না, সমস্যা নেই। দক্ষিণ হস্ত নিয়ম এক অনুসারে কণাগুলো আদি গতি অভিমুখ হতে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে বাম দিকে যে রাশিটি অল্প বেঁকে গেছে তা ধনাত্মক চার্জযুক্ত, একে আলফা রাশি বলে। মানে যেটা খেয়াল করো, একটা গেছিল ডান দিকে, একটা গেছিল বাম দিকে, একটা গেছিল কি সুদা। তো যে ধরো দুইটা রাশিগুলো তো অবশ্যই সবগুলো যদি এক একটা এক এক ধরনের চার্জ যদি থাকে, ঠিক আছে, তাহলে ধরো আলফাটা ধরো কি, মানে ওরা বুঝতে পারছে যেটা ডান দিকে রাখছে দক্ষিণ হস্ত নিয়ম অনুসারে। কোন হস্ত নিয়ম অনুসারে, ওরা খেয়াল করছো, এক বিজ্ঞানী আর এক বিজ্ঞানী আবিষ্কার নিয়ে কাজ করতেছে। দক্ষিণ হস্ত নিয়ম এক অনুসারে কণাগুলো আদিগতি অভিমুখ হতে সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে বাম দিকে যে রাশিটি অল্প বেঁকে গেছে, বাম দিকে যেটা বাঁকছে ওইটা কি আলফা রশ্মি, ওই যেটা বাম দিকে বাঁকছে আলফা রশ্মি, ডান দিকে বাঁকছে বিটা রশ্মি, আর বাঁকে না যেটা এটা কি গামা রশ্মি। আচ্ছা, গেছে ঋণাত্মক ছাড়যুক্ত এবং বিটা রশ্মি বা বিটা রশ্মি এবং মাঝখানে যে রাশিটি সোজা চলে গেছে
উপরের কোনো প্রভাব নেই, তা গামা রশ্মি। গামা রশ্মি বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ। তো গামা রশ্মি কেমন? বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ। তো একটা পাইলাম কি, আলফাটা কই, ওই যে ধনাত্মক চার্জযুক্ত কি আলফা রশ্মি, এটা মনে রাখবো, এটা ধনাত্মক, ওইটা ঋণাত্মক, আর ওইটা কি, এটা হইতেছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গ। আচ্ছা, সাধারণত আলোর সঙ্গে পার্থক্য শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য। গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য 0.1, এটা বলে কি অ্যামস্ট্রং। এটা হচ্ছে অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং এই বায়োলজিতে আছে অ্যামস্ট্রং, ওই যে ডিএনএ এর যে ভাগগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আর কি আছে। তো এত থেকে এত মানে 0.1 অ্যামস্ট্রং থেকে 0.0001 অ্যামস্ট্রং। আমি বুঝতেছি না এই দশমিক গুলো কিন্তু উপরে দিতেছে, হয়তো বা টাইপিং মিস্টেক, নিচের দিকে হবে। আলফা বিটা গামা গ্রিক বর্ণমালায় প্রথম তিনটি বর্ণ, মানে আমাদের যেমন ইংরেজি বর্ণমালা এ বি সি। তো আগে তো ধরো ইংরেজি ছিল না, ইংরেজিতে আসছেই কত বছর আগে, 1200-1300 সালের দিকে হয়তো যাত্রা শুরু হয়েছে ইংরেজি, বা এর কিছু বছর আগেও শুরু হতে পারে এমন একটা সময়। তো গ্রিকরা ছিল কি তার আগে, তো গ্রিক লেটারে কি ছিল, আলফা বিটা গামা তিনটা বর্ণমালা, এগুলো দিয়ে কি করছে, তিনটা এই তেজস্ক্রিয় দ্বারা উনি জাস্ট চিহ্নিত করলো আর কি। যেগুলো আছে মেইনলি গেল তেজস্ক্রিয় রাশির ধর্ম, তিন প্রকার রাশি নির্গত আলফা বিটা গামা রশ্মি। তাদের বিভিন্ন ধর্মে আছে, তেজস্ক্রিয় পদার্থের তিন প্রকার রাশি নির্গত আলফা বিটা গামা রশ্মি, তাদের বিভিন্ন ধর্ম নিম্নে আলোচনা করা হলো। আলফা রশ্মির ধর্ম, এই রশ্মি কতগুলো ভারী কণার সমষ্টি আছে, এগুলো পরমাণু তুমি নিজে নিজে বুঝবে এগুলো। এই আলফা রশ্মির ধর্মটা পড়বা, দিয়ান হিলিয়াম আয়ন, বিটা রশ্মির ধর্ম, গামা রশ্মির ধর্ম একবার পড়ে রাখলে ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। এই যে খেয়াল করো, বেদন ক্ষমতার ক্রম, মানে তোমার বলছিলাম কি, আলফা রশ্মি থেকে কে বিটা রশ্মি, বিটা রশ্মি থেকে কি গামা রশ্মি, মানে কার শক্তি, মানে কে কত বেশি ভেদ করতে পারে, ঠিক আছে। উম, কিন্তু সব ক্ষেত্রে না, যেমন খেয়াল করো এই বেদন ক্ষমতা নর্মালি যেমন আছে তোমার কি গামা রশ্মির বেদন ক্ষমতা সবচাইতে বেশি। মানে ধরো তুমি একটা 100 সেন্টিমিটার পুরুত্বের তুমি ধরো একটা সীসার পাত রাখছো, তাহলে কে কত বেশি ভেদ করতে পারবো, গামা রশ্মি সবচেয়ে বেশি, বিটা রশ্মি, কারণ গামা রশ্মি সবচেয়ে বেশি কিসের জন্য ভেদ করতে পারবো, কারণ গামা রশ্মি তো চার্জ নিরপেক্ষ। তো সীসার পাতের মধ্য দিয়ে গেলেও কি সে নিউক্লিয়াস দ্বারা কি হবে না, এত হইতেছে অনেকটা নিউট্রনের মতো, এই নিউক্লিয়াসে তারা নিউট্রনের মতো, মানে কি তারা আকর্ষণ করতে আর বিকর্ষণ করতে শেষ পর্যন্ত চলে যাবে। কিন্তু বিটা রশ্মি আর আলফা রশ্মি কি দুজনে একটা একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তো এগুলো কি করতে পারবে, বিকর্ষণ করে মানে বাঁকায় দিতে পারবে, যার কারণে তারা কি বেশি দূর অতিক্রম করতে পারবে না। আয়নায়ন ক্ষমতার ক্ষেত্রে, আয়নায়ন ক্ষমতার ক্ষেত্রে আবার কি উল্টা, আলফা রশ্মি বেশি, বিটা রশ্মি বেশি। আয়নায়ন মানে কি, উম, অন্য একটা কিছুর প্রভাবিত করা, আয়নায়ন, এটা অনলাইনে দেখতে দিব, আলফা বিটা রশ্মি বা গামা রশ্মি আছে, এর জন্য অনুপাত কত, 1000:100:100। কয় বা ডিকে, ডিকে মানে কি তেজস্ক্রিয় পদার্থগুলো তুমি দেখতেছি কি শক্তি নির্গত করতেছে, শক্তি নির্গত করতেছে মানে কি তার মধ্য থেকে সব শক্তি বার করে দিতেছে। তো আমরা তো জানি কি এটম এই আণবিক লেভেলে বা এটমিক লেভেলে কোয়ান্টাম তত্ত্ব অনুসারে সবকিছু তরঙ্গ, সবকিছু তরঙ্গ মানে কি সবকিছু শক্তি। মানে তুমি যে বস্তুটা আছে, কাঠ দেখতেছো, উড দেখতেছো, প্লাস্টিক দেখতেছো, কাঁচ দেখতেছো, সবগুলোর ভিতরে কি শক্তি, মেইন আসলে এটার কোনো অস্তিত্ব মানে বললে জিনিসটা অদ্ভুত। আচ্ছা ওইদিকে না যাই, মানে ভিতরে কি আছে, জাস্ট শক্তি আছে। তো একটা বস্তু ধরো ইউরেনিয়াম ধরো কি করতেছে, শক্তি নির্গত করতেছে অটোমেটিক তার ভিতর থেকে, এটাই তার ধর্ম, আলফা বিটা গামা নির্গত করতে একসময় তার শক্তি শেষ হয়ে যাবে, মানে কি বস্তুটা তো শেষ হয়ে যাবে। তো এই জিনিসটা বলতেছে কি ডিকে, বাকি ক্ষয়। কোন তেজস্ক্রিয় পদার্থের একটি পরমাণু একক সময়ে ভাঙ্গনের সম্ভাব্যতাকে ওই পদার্থের অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবক বা ভাঙ্গন ধ্রুবক বলে। মানে একক সময়ে সে ধরো ইউরেনিয়াম যে পরিমাণে বিকিরণ করতেছে, রেডিয়াম কি সেই পরিমাণে বিকিরণ করব, বা অন্য একটা কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ কি সেই পরিমাণে বিকিরণ করব না। 1 সেকেন্ডে ধরো সে 4টা আলফা বিটা গামা ছুটতেছে, ওইটা ধরো 5টা ছুটতেছে, ওইটা ধরো 3টা ছুটতেছে, তাহলে তো ক্ষয়ের পরিমাণ একরকম হলো না। তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র, এই যে বলছে কি এক্স মানে কি জনক, আর একটা হচ্ছে কি দুহিতা, প্লাস আলফা গণা। কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর আলফা বিঘটন হলে যে নতুন মৌল পরমাণু সৃষ্টি হয় তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা জনক। জনক তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যা ও পারমাণবিক
জনক মানে কি? যে জন্ম দিছে। যেমন ধরো ইউরেনিয়ামটা তুমি এই জায়গায় রাখলা, তো ইউরেনিয়াম থেকে সে কি, আমি নর্মালি একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস থেকে ধরো যখন সূর্য যখন সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, ধূলিকণা থেকে বা কিছু শক্তি ধরে অ্যাড হয়ে কি সূর্য সৃষ্টি হয়েছে, তাহলে ধরো এই সূর্যের মধ্যে জমার জন্য ধরো 1 টন বালু আসছিল, বা ওই সূর্যতে গ্যাস দিয়া ধরো 1 টন গ্যাস আসছে, কিন্তু 1 টন গ্যাসই কি সূর্যে এসে জমা হইতে পারছে? কিছু কি এই আশেপাশ দিয়ে ক্ষয় হয়ে গেছে না? তো এই আলফা কণা হইতেছে এরকম ক্ষয় আর কি, ক্ষয় হয়ে গেছে। জনক মানে কি? যার কাছ থেকে জন্ম নিছে। দুইটা মানে কি? যে নতুন করে জন্ম নিছে, কিন্তু জন্ম নেওয়ার পরেও কি এক্সট্রা কিছু ভর থাইকা যায়, ওইটাই হচ্ছে কি আলফা কণা। মানে ওইগুলা ক্ষয় হয়ে গেছে, বা এগুলো কি এই কাজে লাগে না, বা এমন একটা কিছু। তেজস্ক্রিয় মৌলের ভর পারমাণবিক সংখ্যা অপেক্ষা যথাক্রমে 4 একক ও 2 একক কম হয়, এটা একটু মনে রাখতে পারো। উম মৌল পরমাণু সৃষ্টি হয় তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা জনক তেজস্ক্রিয় মৌলের ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা অপেক্ষা যথাক্রমে 4 একক ও 2 একক কম হবে। এই যে জেড মানে আমরা কি পড়ছিলাম? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা থেকে 2 কম হবে, আর ভর সংখ্যা থেকে কত কম হবে? 4 কম হবে। এটা কি কথাটা বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে তোমরা যদি ধরো ডাইরেক্ট বলে দিয়েছে যে একটা তেজস্ক্রিয় পদার্থ এক্স আর একটা তেজস্ক্রিয় পদার্থ ওয়াই, তো এই এক্স তেজস্ক্রিয় পদার্থের ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, তোমার যদি বলে যে ওয়াই তেজস্ক্রিয় পদার্থের ইলেকট্রন সংখ্যা কত, পারবা কিভাবে? আমরা জানি কি, দূহিত মানে কি, যে জন্ম নিছে এই তার কত হইব ইলেকট্রন সংখ্যাটা জনকের থেকে 2 কম, আর ভর কত হইব 4 কম। ইন্টারেস্টিং না বিষয়টা? এটা কিন্তু পড়বে, এটা একটু মার্ক করে রাখতে পারো। আমি মার্ক করে দিয়েছি এই যে এই কথাটা, এই কথাটা মার্ক করে দিলাম। এই কিন্তু আলফা বিঘটনের সূত্র। আর বলতে বিটা, বিটা বিঘটন, বিঘটন মানে কি এই ক্ষয় আর কি। কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণু বিটা বিঘটন হলে, মানে ধর অন্য একটা পরমাণু এই তেজস্ক্রিয় পদার্থ যার থেকে বিটা কি হইতেছে, ক্ষয় হইতেছে, তার ভর সংখ্যা জনক তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যার সমান হয়। কেন, যদি বিটা যদি ক্ষয় হয় তাইলে কি তার হইতেছে পারমাণবিক ইলেকট্রন সংখ্যা কি 2 বেশি হয়। এই জায়গায় 2 কম ছিল, আর বিটা ক্ষয় হলে কি 2 বেশি হয়, আর ভর সংখ্যা কি থাকে, সেম থাকে। যেমন থোরিয়াম দিয়ে একটা উদাহরণ দিচ্ছে, থোরিয়াম থেকে ডিকে হইয়া প্রোটো অ্যাক্টিনিয়াম উৎপন্ন হয়েছে আর কি। তো এই জায়গায় 90 ছিল, এই জায়গায় হয়ে গেছে কি 91। এক বেশি হয়, সরি এক বেশি হয়, কিন্তু ওরা ভুল লেগেছে, এই জায়গায় দিচ্ছে 2, এক বেশি হবে। আর ওটা কি ভর কি থাকবে, সেম থাকবে। তাহলে এটা একটু কিন্তু ভুল লেগেছে ওরা। এই জায়গায় এটা কত হবে, এই জায়গায় 1 হবে, এই জায়গায় কত হবে 1। ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র। যেমন আমরা সংরক্ষণ বল পড়ছি, যেমন সংঘর্ষ বল কি একটা অসংরক্ষণশীল বল। মানে সংরক্ষণ বলতে বোঝায় কি, এমন একটা জিনিস তুমি ধরো, মানে যে জিনিসটা তুমি, মানে যে পথে তুমি গেছো আবার তুমি ঠিক সেই পথে ফিরে আসতে পারবে। আর এটা বলের ক্ষেত্রে সেম, তোমার যে পরিমাণ বল কাজটা করতে লাগছে, তুমি যদি কাজটা যদি আবার বিপরীত ভাবে যদি করো, তাহলে তোমার সেই পরিমাণ বল তুমি কি পাবা, ফেরত পাবা। আচ্ছা, মানে নর্মাল জিনিস কি এই সংরক্ষণ বলতে জিনিস এরকম বোঝায়। তো ভর সংখ্যার সংরক্ষণ সূত্র, তেজস্ক্রিয় বিঘটনে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা একই থাকে। মানে তেজস্ক্রিয় বিঘটনে মোট প্রোটন ও নিউট্রন সংখ্যা একই থাকে, অর্থাৎ বিঘটনের পূর্বের ও পরের ভর সংখ্যা সমান থাকে। একই ভর সংখ্যার সংরক্ষণ সূত্র বলে। আর পারমাণবিক সংখ্যার সংরক্ষণ, তেজস্ক্রিয় বিঘটনে মোট চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নির্দেশ করে তা বিঘটনের পূর্বে এবং পরে সমান থাকে। এটি পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্র। আচ্ছা, এই জায়গায় কিন্তু আমাদের জিনিসগুলো খুব ইজিলি বুঝাইছে। যেমন খেয়াল করো, আমাদের সূত্র দিচ্ছে কি শুধুমাত্র আলফা বিঘটন করতেছে বা বিটা বিঘটন করতেছে, কিন্তু তুমি খেয়াল করো ইউরেনিয়াম থেকে কি বা অন্য একটা পদার্থ থেকে শুধু কি আলফা বিঘটন ঘটে বা শুধু কি বিটা বিঘটন ঘটে, তিনটাই তো বিঘটন ঘটে। তাহলে খেয়াল করে এই সূত্রগুলো এড হয়ে কত বড় হয়ে যাবে। হয়তো এই ক্লাসে দেয় না, উপরের ক্লাসে জিনিসগুলো হয়তো আছে। তাহলে ভর সংরক্ষণ সূত্র আর কি পারমাণবিক সংরক্ষণ সূত্র। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, এই থেকে আমরা নতুন একটা জিনিস জানবো, ওটা হচ্ছে কি এই অর্ধায়ু বিষয়। আচ্ছা, ওটা আসুক পরে পরবর্তীতে। 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং সোডি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র বা অবক্ষয় সূত্র আবিষ্কার করেন। সূত্রটি নিম্নে বিবৃত হলো: কোনো মুহূর্তে
তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয় হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয় হার মানে কোন একটা পরমাণু কি তেজস্ক্রিয় হইতেছে, মানে কি সে ডিকে হইতেছে ওই সময় উপস্থিত, এবং ওই সময়ে অন্য আরেকটা কি ছিল, অক্ষত, মানে যেটা কি তেজস্ক্রিয় না, উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। মানে জিনিসটা কি বলছে, যদি তেজস্ক্রিয় পরমাণু ভাঙনের হার dn/dt এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা n হয়, তবে -dn/dt মানে কি এটি সময়ের সাথে সাথে কি হইব, ওই শক্তি বা পরমাণুর সংখ্যা কমবো না, যেটা তেজস্ক্রিয়তে ঘটবো, মানে ঋণাত্মক হয়ে যাবো আর কি। তো -dn/dt সমানুপাতিক কি, n এর সমানুপাতিক। তো একটা ধ্রুবক আসবে, এটা আমাদের সমানুপাতিক উড়াতে গেলে সবসময় কি লাগে, একটা ধ্রুবক লাগে। ধ্রুবকটা কি, ল্যামডা নিয়ে আসছে। মানে ওটা কিভাবে বার করা, বড় একটা পরীক্ষার মাধ্যমে, প্র্যাকটিক্যালের মাধ্যমে হয়তো বা তারপরে বার করে যে এই জায়গায় কি মানটা আসতেছে। যেমন ধরো পায়ের মান আসলো 3.14 ডট 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 মান পাইতেছে, এর মানে কি তারা বুঝবো কি এই জায়গায় কি ধ্রুবকটা কি পাই, কিন্তু এই জায়গায় হয়তো বা তারা এই প্র্যাকটিক্যালি প্রমাণ করে পাইছে কি যে এই জায়গায় ধ্রুবকটা কি মিলতেছে না, অন্য কোনো সাথে মিলে না, তো পাইছে কি ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বারবার কি হইতে পারে, চেঞ্জ হতে পারে। ল্যামডা একটি ধ্রুব রাশি এবং একে বলা হয় তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, এটা কিন্তু একটা কি রাশি, ধ্রুবক রাশি। হওয়ার সাথে সাথে তেজস্ক্রিয় বস্তুর পরমাণুর সংখ্যা হ্রাস পায় বলে সমীকরণের পূর্বে একটি ঋণাত্মক চিহ্ন ব্যবহৃত হয়। ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক বা ভাঙ্গন ধ্রুবক, dn/dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা n। এখানে n ইকুয়াল টু 1 হলে উপরের সমীকরণ থেকে দেখা যায়। আচ্ছা, এটা তুমি এই সূত্রটা জাস্ট একটু মনে রাখো, dn/dt ইকুয়াল টু মাইনাস ল্যামডা n। এটা ভাঙ্গনের ক্ষেত্রে আর কি, কার ক্ষেত্রে, এটা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র এটা। আচ্ছা, তেজস্ক্রিয় রূপান্তর সূত্র, কোন তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক বা ডিকে ধ্রুবক কি, ল্যামডা, এবং টি সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা n হলে তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে পাই dn/dt, এর আগের সূত্র থেকে পাইছি। তো এই জায়গায় ইন্টিগ্রেশন করছেন, ইন্টিগ্রেশন খেয়াল করো, dn/n মানে কি 1/n, 1/n মানে কি ইন্টিগ্রেশনের সূত্র আছে ইন্টিগ্রেশন অফ 1/x dx আছে, এর মানে কি log x। তো এইরকম এই সূত্রটা এরকম আসবে, n/n, তারপর এই n নট থেকে n লিমিট বসাই দিছে, তারপর dt কি আছে ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ dx মানে কত x, তো এই জায়গায় কি আছে ইন্টিগ্রেশন অফ dt আছে, তো কি দেব t, আর কি আছে এই জায়গায় -0, কারণ কি একবার t এর মান কত বসাবো, 0 বসাবো, আর একবার t এর মান কত বসাবে, t বসাবে, আর এটাকে একবার n বসাইছে আর একবার n নট বসাইছে। এইভাবে গেলে আমরা পাই কি n ইকুয়াল টু n নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। e কিন্তু একটা ধ্রুবক, ল্যামডা একটা ধ্রুবক। এটি তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র। এই সূত্রটি সূচকীয় সূত্র মেনে চলে। এল একে অর্থাৎ সময় টি এর সাথে অক্ষত। আচ্ছা, এই জায়গায় যে তুমি চিত্র দেখেছো, এই চিত্র যদি অনেক ম্যাথ পাবে সৃজনশীলে, টি এর সাথে অক্ষত পরমাণু সংখ্যা n এর লেখে উপরে চিত্র দেখানো। আচ্ছা, তাহলে এই সূত্রটা একটা ব্যাখ্যা করি, এটা খেয়াল করে লিখে রাখছি কি সূচকীয় সূত্র। সূচক মানে কি, উপরে পাওয়ার আছে বা এরকম একটা কিছু আছে, এন্ড খেয়াল করো যদি মাইনাস না থাকতো, পজিটিভ থাকতো, তাহলে কি হইতো, প্রতিবার কি হইতো, এটা ডালটা হইতো অনেকটা এমন, ওই যে এদিক থেকে বা এদিক থেকে বা এদিক থেকে বা এদিক থেকে বা এদিক থেকে শুরু হইতো, কিন্তু উপরের দিকে ধীরে ধীরে উপরের দিকে উঠতো, মানে ডাল কি হইতো, তার বাড়তো। আর যেহেতু মাইনাস যেহেতু আছে, খেয়াল করো, এই এটা শুরু হবে কোন দিক থেকে, ধরো টি এর মান, এই যে এদিক দিয়ে বসেছে কি টি সময়, খেয়াল করো, সময় এদিক দিয়ে বসেছে, আর এদিক দিয়ে বসেছে কি এন, এন তে বুঝাইতেছে পরমাণুর সংখ্যা আর কি, এন ওটা কি পরমাণুর সংখ্যা। আচ্ছা, এন নটটা কি বুঝাইছে, যখন আদিতে যখন ছিল, মানে যখন জাস্ট কি হয়েছে, ডিকে যখন শুরু হয়েছে, তো ডিকে যখন শুরু হয় তখন কি অনুসংখ্যা তো বেশি থাকবো, তো খেয়াল করো অনুসংখ্যা অনেক বেশি, আর টাইম কত, 0, এখন শুরু হয় নাই। তারপর যখন টি আসছে তখন খেয়াল করো ডিকে হইতে হইতে কি হয়েছে, এদিকে খেয়াল টাইম কত হয়ে গেছে, স্মল টি হয়ে গেছে, আর ডিকে কত হয়ে গেছে 0.5, মানে কি অর্ধেকে নেমে গেছে। ঠিক আছে, প্রথমে ছিল এন নট আর 0.5 এন নট, মানে কি অর্ধেক অর্ধেক পরমাণুতে বা অর্ধেক অণুতে চলে আসছে। তারপরে ধরো আরো টাইম গেছে, তো কত গেছে 2t, মানে এই দ্বিগুণ সময় গেছে, 2t সমান সময় গেছে, তাহলে এটা কত আরো 0.25 এন। এর এই রেশিও, এই অনুপাত গুলো খেয়াল করো, এটা কিন্তু সম্পর্ক আছে।
ফার্স্টে ছিল কত 1 এন্ড 0.5 অর্ধেক হয়ে গেছে। তো 0.5 এর অর্ধেক কত 0.25। তো 0.25 এর অর্ধেক কত 0. মানে 1 ভাগে। এটা কি তোমার ম্যাথ এমন ভাবে করছে যেন বারবার যেন অর্ধেক দিয়ে আসে আর কি। তো জিনিসটা কাহিনীটা মানে আশা করি বুঝতে পারছো। দিদি বুঝছিস কি অণু বা অনুসংখ্যা মানে তেজস্ক্রিয় হইতেছে মানে কি তেজস্ক্রিয়তে একটা কিছু তরঙ্গ ছাড়তেছে মানে কি অণুগুলো ছাড়তেছে আর কি, আলফা বিটা গামা এগুলো ছাড়তেছে। আর এদের টি তাহলে সময় যাবার সাথে সাথে খেয়াল করো এই যে যখন এদিক থেকে সময় 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ইনফিনিটি, মানে যত যাইতেছে পরমাণুটা ক্ষয় হইতে 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 তার পরিমাণ কমে যাইতেছে। এক সময় গিয়ে কি হয়ে যাবো একদম শেষ হয়ে যাবো, মানে জিরো থেকে একদম 100 করে সেট করলে কি হয়ে যাবো একদম শেষ। কোনো সময় নেগেটিভে যাবো না, এটা কিন্তু জানি রাখো। কারণ ধরো ইউরেনিয়ামের মধ্যে নাই কিছু মানে ত্যাগ করার মতো সব। ধরো ইউরেনিয়ামে ডিকে কত 50 বছর, মানে কি অর্ধায়ু 50 বছর। তো 50 বছরে ধরো 100 গ্রাম রাখলে সে 50 গ্রামে নামে যাবো 50 বছরে। তা আরো 100 বছরে কত হয়ে যাবো সে 100 গ্রামে বেনিশ হয়ে যাবে। আর তো কিছু নাই। তো এক্স অক্ষে গিয়ে বা এক্স অক্ষরে মানে কি টাইমে গিয়ে এই টি অক্ষরটা যদি স্পর্শ করে আর মানে কি তার মৃত্যু ঘটছে, মানে তার আর কোনো কি নাই, মানে তেজস্ক্রিয় গঠনে তেজস্ক্রিয় সমাপ্তি। যদি তেজস্ক্রিয় মৌলের প্রাথমিক ভর এম নট এবং বর্তমান ভর এম হয় তবে এম ইকুয়াল টু এম নট টু দি পাওয়ার মাইনাস 10। আচ্ছা এই যে অর্ধায়ু বা অর্ধজীবন, এই যে খেয়াল করো এটাতে বলে কি হাফ হাফ লাইফ। ওই যে এই যে এতটুকু এন নট থেকে 0.5 এন নট আর 0.5 এন নট থেকে ওই যে এই মূল বিন্দু পর্যন্ত এই যে মানে চিত্রের মধ্যে দেখলে কি জাস্ট এমন আর কি। চিত্রের মধ্যে চিত্রে মানে কি আমরা জিনিসটা চোখে দেখতে পারি, তো এই চোখে দেখে বুঝা দেখি একরকম। এই যে এইটুকুটার বলতেছি কি এটার অর্ধ বলে না, এটাতে বলে কি মানে অর্ধ পরিমাণ পরমাণু বাকি আছে। তাহলে খেয়াল করো এই অর্ধ পরিমাণ পরমাণু শেষ হয়েছে কত সময়ের মধ্যে এই যে এইটি সময়ের মধ্যে, ঠিক আছে। তাইলে এইটাতে বলতেছি কি অর্ধায়ু, মানে এই যে টাইমটা এটাতে বলতেছি কি অর্ধায়ু। আচ্ছা তো অর্ধায়ুর জন্য আমরা সূত্রটা পড়বো এমন অর্ধায়ু মানে এই জায়গায় কাহিনীটা বলা আছে কি আমি তখন ভুলে দিচ্ছি আগে তো পড়তেছি না। যদি অর্ধায়ু টি অর্ধায়ুকে টি বলা হয় তাহলে টি 1/2 দ্বারা অর্ধায়ুকে টি বা টি 1/2 খেয়াল করো অর্ধের নর্মালি কি দ্বারা প্রকাশ করে টি দ্বারা প্রকাশ করে বা তুমি এভাবে প্রকাশ করো টি 1/2। তো তুমি এইভাবে প্রকাশ করো টি 1/2, এটা কিন্তু বেশি এই যুক্তিযুক্ত মনে হইতেছে। মানে কি টাইম অর্ধেক, মানে কারো জীবনে ধরো একটা মানুষ ধরো বাংলাদেশের মানুষের গড় হয়ে গেছে কত বছর 60 বছর। তো তার ধরুন 30 বছর এর মানে কি তার অর্ধায়ু শেষ। 30 বছর শেষ করছে আর হাতে আর 30 বছর আছে। আমি জানি না আল্লাহ ভালো জানে বাঁচবে অনেক, হয়তো মানে কি আরো বেশি বাঁচে আবার কমও বাঁচে। কিন্তু নর্মালি কি গড় করে তো পাওয়া গেছে কত 60, তো 30 বলবো কি অর্ধেক। তো এটা টি 1/2 এই যেভাবে লিখবা এটা বলে কি অর্ধেক দ্বারা সূচিত হয়েছে আর কি। তাহলে টি ইকুয়াল টু টি মানে টাইমের জায়গায় টি বসাই দিবে এই জায়গায়। তো এন ইকুয়াল টু কত এন নট বাই টি, মানে এই এন এর মান কত হয়ে যাবো অর্ধেক পরিমাণ হয়ে যাবো না। একটু আগে চিত্রটাতে পড়লাম এই জায়গায় আছে কি অর্ধেক পরিমাণ অনুপরমাণু ধরো কি অর্ধেকে নামে যাবো। ধরো 100টা ছিল 50টা হয়ে গেছে মানে কি অর্ধেক এসে গেছে, মানে কি ওই যে n/2 হয়ে যাবো। ওই যে n/2 n0/2 এই যে আদি পরমাণু সংখ্যা ভাগ 2। তো এই যে n0/2 এরকম পাবো। এরকম পাইলে টি ইকুয়াল কত পাবো 0.693 বাই ল্যামডা, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বা ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু এর ক্ষয় ধ্রুবকের সমানুপাতিক। সমানুপাতিক না সরি, এটা তো নিচে আছে কি হবে ব্যস্তানুপাতিক হবে, ক্ষয় ধ্রুবকের ব্যস্তানুপাতিক খেলবে। ল্যামডাটা নিচে আছে না, তো টি আমরা যদি সমানুপাতিক দিতাম 1/ল্যামডা, তো এই যে ধ্রুবকের জায়গায় 0.693 একটা মান বসতো। তো টি ইকুয়াল টু ল্যামডা, ল্যামডা মানে কি মানে সময়ের সাথে তেজস্ক্রিয় পদার্থের অর্ধ হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডাটা কি বলে ক্ষয় ধ্রুবকের সাথে কিভাবে ব্যস্তানুপাতিক। এই যে গেল 1 গ্রাম ইউরেনিয়ামের এই কাহিনী বলছে। 1 গ্রাম ইউরেনিয়াম পরমাণু ভেঙে গিয়ে এবার তৈরি হয়েছে ক্ষেত্রে। এই দুটো সূত্র একটু মনে রাখবা, n বাই n নট ইকুয়াল টু 1/2 টি বাই টি, স্মল টি আর একটা কি টি, এই টি মানে হচ্ছে অর্ধায়ু আর কি, আর m বাই m নট মানে কি ভর, আর 1/2 হোল টু দি পাওয়ার কত টি ভাগ টি। আচ্ছা গড় আয়ু, প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে ওই তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু বলে। আমরা নর্মালি গড় বলতে কি বুঝি, ধরলাম তোমার বললাম যে কি এই 5টা সংখ্যার গড় নির্ণয় করো, তো 5টা সংখ্যার যোগফল নির্ণয় করবা, তারপর 5 দ্বারা ভাগ করে দিবা, কারণ যেহেতু সংখ্যা যেহেতু 5টা। কিন্তু এই জায়গায় গড়টা হইতেছে কি অন্যরকম। এই জায়গায় হইতেছে কি প্রতিটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফল, মানে ধরো একটা পরমাণু নিছো ইউরেনিয়াম,
এর আয়ু ধরো 100 বছর, আরেকটা নিলে 200 বছর, আরেকটা নিলে 300 বছর, তাই তুমি কি দ্বারা গুণ করো? 3 দ্বারা ভাগ করে দিবা, জোড়া সংখ্যা না, এই জায়গায় অন্য কাহিনী। আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যাবে। মানে ধরো পরমাণুরা যে নিছো, ধরো একটা 1 গ্রাম নিছি, 1 গ্রামের মধ্যে ধরো 1000টা ইউরেনিয়াম আছে, 1000টা টিউরেনিয়াম আছে, টেরিয়াম আছে, 1000টা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থ আছে, তাহলে কত হলো? 3000। তো নিচে তুমি কি দ্বারা ভাগ করে দিবা? 3000 দ্বারা ভাগ করো, এইটা আর কি। তো এন নট দ্বারা কি বুঝেছি আমরা নর্মালি, এই যে আগে চিত্রের মধ্যে দেখছিলাম কি, এন নট দ্বারা কি আদিতে যেটা ছিল আর কি, শুরুতে। গাণিতিক ভাবে দেখা যায় যে গড় আয়ু এটা দ্বারা প্রকাশ করে, মানে ট্রয় ইকুয়াল টু 1/λ, বা 1/λ ইকুয়াল টু কত? টি বাই, আমরা খেয়াল করো একটু আগে কি পড়ছিলাম, ওই যে ল্যামডা কার সমানুপাতিক ছিল, এই যে একটু উপরে ওই যে টি ইকুয়াল টু 0.693/λ, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত? 0.639 ভাগ টি, ঠিক আছে? এমন কথা 0.6, ল্যামডা তো নিচে আছে, তো এটা তো এভাবে লিখে দেবো 1/0.639 ভাগ টি, তো উপরে উঠে গেলে কি দেবো? টি ভাগ 0.693। তো গড় আয়ুর অর্ধায়ুর সমান, গড় আয়ু অর্ধায়ুর সমানুপাতিক, এটা একটু গুরুত্বপূর্ণ কথা। গড় আয়ু মানে তুমি গড় আয়ু নির্ণয় করছো, তো এটা কার সমানুপাতিক? অর্ধায়ুর সমানুপাতিক। এই যে খেয়াল করো, এই জায়গায় টিটা কার সাথে আছে? ওই যে এই টিটা কার সাথে আছে? এটা তো গড় আয়ুর। গড় আয়ুর আমরা কিভাবে প্রকাশ করি? ট্রয় দ্বারা প্রকাশ করি। এটা কি টি? অর্ধায়ু দ্বারা কি প্রকাশ করি আমরা? টি প্রকাশ করি, বা টি নিচে 1/2 লিখি। তো বইয়ে তোমার টি দ্বারা প্রকাশ করছে আর কি, তো এটা তুমি চাইলে 1/2 দ্বারা প্রকাশ করতে পারো, এইভাবে অনেকটা এইভাবে লিখলাম টি 1/2, একটু বাড়ায় দিই। তুমি জিনিসটা চাইলে এই যে এই টিটারে তুমি এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এইভাবে তুমি লিখতে পারো। তো টি যে জায়গায় দেখবা এরকম, এটা বুঝবা কি অর্ধায়ু বুঝাইতেছে, বা টি 1/2 বুঝবা, তো ওইটার দ্বারা বুঝবা কি যে অর্ধায়ু বুঝাইতেছে। আর এটা দ্বারা বুঝাইতেছে কি? গড় আয়ু। ওই যে গড় আয়ু নির্ণয়ের সূত্রটা দিলাম ওই যে এই জায়গায়। এগুলো হয়তো তুমি ভাবতেছো আমি নির্ণয় করে লাভটা কি? এই যে তুমি একটা লাভ পাইলা যে কি, তুমি গড়াইয়ের সাথে কি অর্ধায়ুর একটা সম্পর্ক পাইলা, এটা হইতেছে কি লাভ। তুমি একটু কষ্ট করে একটু মনে রাখবা যে গড়াই কি নির্ণয় করে পরমাণু গুলোর আয়ু, মানে একটা আয়ু কত? 100 বছর বা 200 বছর বা 300 বছর। আর নিচে কি দাঁড়াবে? পরমাণু গুলোর মধ্যে পরমাণুর সংখ্যা দ্বারা কি করে দিবা? ভাগ করে দিবা টোটাল। কোন সংখ্যাটা দ্বারা? মানে ডিকে শুরু হওয়ার আগে, মানে প্রারম্ভিক সময়ে যে ডিকে, ওইটা, ঠিক আছে? ওইটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার t ভাগ ট্রয়, এর একটা পাইলাম, সূত্র পেলাম। আচ্ছা, তাহলে এইটা একটু মার্ক করে রাখবা। যেমন এই একটা ম্যাথ আসছে, রেডিয়ানের অর্ধায়ু কত? 3.82 দিন। তো আমরা জানি কি দিন তো কোনো সময় কি হয় না, ভগ্নাংশ হয় না। তো এইদিকে দিনটা কিভাবে ভগ্নাংশ হইলো? আচ্ছা, এইটা 3টা যদি আমরা দিন ধরি তাহলে 82 হইব কি ঘন্টা, ওইরকম আর কি। জিনিসটা কিন্তু ভগ্নাংশ না, কিন্তু এটা ধরো যদি দিন হয়, 3 দিন 82 ঘন্টা, এভাবে করতে পারো জিনিসটা। আচ্ছা যাই হোক, তুমি যেমনি বুঝো যত আছে, এখন তো আমার এত কিছু বোঝার দরকার নেই। তুমি ধরো 3.82 দিন আছে, আর মানে কি 3.82 দিন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। দিন তো ভগ্নাংশ হয় না, কিসের জন্য ভগ্নাংশ হইলো? নর্মালি আমি বুঝাই দিতেছি, যদি কোয়েশ্চেন আসে মনে তাহলে মনে রাখবে কি, ধরো 3 দ্বারা দিন বুঝাইতেছে, আর 82 দ্বারা কি বুঝাইতেছে? ঘন্টা বুঝাইতেছে। আচ্ছা, যেমন ধরো তোমার লেখলো কি 1100 কিলোমিটার ডট দিয়ে লেখলো 32, এর মানে কত? মানে ধরো 1000.32 মিটার লেখলো, এর মানে কত? 1000 মিটার এবং 32 সেন্টিমিটার, ওইটা দ্বারা ঠিক এরকম ভাবে বুঝাইতেছে আর কি। তো জাস্ট এটা কি এত দিন লাগে। অর্ধায়ু মানে কি? টি এর মান, ক্যাপিটাল টি এর মান দেওয়া আছে। আচ্ছা, রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান কত এবং কত দিন পর রেডনের প্রারম্ভিক মান 1/20 অংশ পরিবর্তিত হবে? তো আমরা সূত্র জানি কি, টি ইকুয়াল টু এটা বাই ল্যামডা। আচ্ছা, তো আমার বইলে দিছে টি এর মান কত? 3.82, তাহলে ল্যামডার মান পেলাম কত? এত পেলাম। আচ্ছা, তো ল্যামডা আমরা কিন্তু ল্যামডা একটু আগে কিন্তু পড়ছিলাম, ল্যামডা কি একটা ধ্রুবক, মানে ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? আচ্ছা, আমার বার করতে হবে কি প্রারম্ভিক মানের 1/20, তো প্রারম্ভিক মান কোনটা? n নট, তো n নট ইন্টু 1/20 অংশ অপরিবর্তিত থাকবে। তো খেয়াল করো, আমরা সূত্র জানি এটা, n ইকুয়াল টু n নট ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ঠিক আছে? তো আমার কোশ্চেন মতে কি n এর মান কত? n নট বাই 20, ওই যে 1/20, প্রারম্ভিক মানের 1/20 অংশ অপরিবর্তিত।
তো এদিকে পাইলাম এন নট আর এন নট বেনিশ হয়ে যাবে, কারণ এই পাশ থেকে এন নট কমন যাবে, এই পাশ থেকে এন নট কমন যাবে, বাকি উভয় পক্ষে তুমি এন নট দ্বারা কি করে ভাগ করে দিবে, তাহলে দুইটা কাটা ছেড়ে দেবো। তো এদিকে থাকবো, তারপর এদিকে আছে কি এন এন কাটা ছেড়ে গেলে টু দি পাওয়ার ল্যামডা টি আছে, এন ক্যাল করো। আমি যদি ই আছে, ই তো একটা ধ্রুবক সংখ্যা, তো আমার এই এক্সপোনেনশিয়াল জিনিসটা আমার একটু সরাই দিতে হবে। ম্যাথের মধ্যে এক্সপোনেনশিয়াল জিনিস, মাইনাস জিনিস, ভাগ জিনিস, এইগুলো যত জিরো ইনফাইনিট, এইগুলো যত ম্যাথ থেকে সরাই দিবা, ম্যাথটা দেখবে তত ইজি হয়ে গেছে। তো এটা সরাই দিও। তো ই সরাই কিসের মাধ্যমে? তুমি যদি এই জায়গায় লন নিয়ে আসো তাহলে তো ই সরিয়ে দেবো, কারণ লন মানে কত? ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ আমরা জানি কত? লগ লগ ধরে দিকে আছে কত? 6 ভিত্তিক লগ আছে কত? 6, এর মানে কত? 1, ঠিক না? তাহলে ই ভিত্তিক লগ ইকুয়াল কত হয়ে যাবে? বেনিশ হয়ে যাবে, ই বেনিশ হয়ে যাবে, জাস্ট ল্যামডা দিয়ে দেখবো। কিন্তু এই জায়গায় কি আছে? এই জায়গায় হয়ে গেছে কত? ই ভিত্তিক লগ এম বাই এন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই আমরা জানি কি সূত্র অনুযায়ী এই লগ এম মাইনাস লগ এন এইরকম থাকতেছে। তো লগ লন এন এর মান কত ক্যালকুলেটারে 0 এসে যাবো, এটা মানে এরকম একটা কিছু আসবে। তো এদিকে মাইনাস বেনিশ। তো এদিকে থাকতেছে টি, টি লন 20 বাই ল্যামডা। বাস, তুমি দিনে পাই গেছো। এই যে অপরিবর্তিত অংশ থাকবে কি, হ্যাঁ এই আনসারটা তুমি এই জায়গায় পাই গেছো। এই ম্যাথ গুলো একটু বাসায় একটু প্র্যাকটিস করবা। তো ওয়ার্ডের ম্যাথ গুলো খুব সহজ আছে, কিন্তু তোমার সূত্রটা ভালো করে বুঝতে হবে। তুমি ধরো এই সবসময় টি পইটা আসছো কি, এই যে খেয়াল করো, টি আছে, ল্যামডা আছে, আবার মাঝে মাঝে দেখবে কি স্মল লেটারে টি আছে। তুমি এই যে এই জিনিসগুলো দ্বারা কোনটা দ্বারা কি বোঝে এটা বুঝবা। এটা মানে কি বর্ধায়ু, এটা মানে কি ক্ষয় ধ্রুবক, আর এই স্মল টি দ্বারা কি বুঝে দিতেছে মানে টাইম। ডাইরেক্ট তোমার টাইম করে দিতেছে, মানে তোমার যে টাইমটা দেওয়া আছে, যেমন এটা কি ছিল, কত দিনে অবশিষ্ট থাকবে। এটা কিন্তু অর্ধের কথা বোঝা নেই। এর মানে কি স্মল লেটারে টি মানে কি, আরেকটা আছে কি ট্রয়, আরেকটা আছে কি ট্রয় আছে, ওইটা কিন্তু আবার ভিন্ন জিনিস। এই উপরে পড়ছিলাম, এটা একটু দেখে নিবা। এইগুলো বুঝলে মোটামুটি এই চ্যাপ্টারটা তোমার ভালোভাবে আয়ত্ত এসে যাবে। এই যে তোমার আমি শুরুতে বলছিলাম কি, আমি কিছু সংজ্ঞা আছে যে আইসোটুপ কাকে বলে, আইসোবার কাকে বলে, আইসোমার কাকে বলে, আইসোটুন কাকে বলে, ঠিক আছে? আমি তো তিনটা সংখ্যা বলছিলাম, তো আরেকটা সংখ্যা পাইলে কি, আইসোমার। এইটু একটু পড়ে নিবা, খেয়াল করো আইসোটুপ কাকে বলে। খেয়াল করো এই জায়গায় অক্সিজেন আছে, এই জায়গায় অক্সিজেন আছে, পারমাণবিক সংখ্যা 8 কিন্তু বর সংখ্যা 16 আর 17, ঠিক আছে? তাহলে এই দুইটা অক্সিজেনের কি বলবো, পরস্পরের আইসোটুপ বলবো, ঠিক আছে? আইসোবার সংজ্ঞাটা একটু পড়ে নিও। যেসব পরমাণু পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং পারমাণবিক ওজন ভিন্ন তাকে আইসোটুপ বলে। আইসোবার কাকে বলে, খেয়াল করো আইসোটুপ, এ জায়গায় কি আছে, টুপ আছে। টুপ আছে এর মানে কি পরমাণুর সংখ্যা কিন্তু ভর সংখ্যা এবং, আচ্ছা এটা মিলানো যাইতেছে না। আচ্ছা আইসোবারের ক্ষেত্রে খেয়াল করো, বার আছে মানে কি ভর, এর খেয়াল করো যে সমস্ত পরমাণু ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ওজন একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাহলে একই কি থাকবে, ভর। ভার আছে মানে ভর একই থাকবে। মার আছে মানে কি পারমাণবিক সংখ্যা একই থাকবে। টুন আছে মানে কি নিউট্রন ভিন্ন একই থাকবে, ঠিক আছে? আর বাদ দিয়ে এগুলো ভিন্ন, এভাবে মনে রাখবা। টেকনিক আর কি। নিউক্লিয়ন আছে, নিউক্লিয়াস সম্বন্ধে যেসব কণা থাকে তাদেরকে একত্রে কি বলে, নিউক্লিয়ন বলে। যেমন প্রোটন, নিউট্রন, এগুলো পজিট্রন, এগুলো সবগুলো মিলায় প্রোটন, নিউট্রন, নিউক্লিয়ন, পারমাণবিক। আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নত বিষয় সূত্র। এই যে আইনস্টাইন কিন্তু এমন এক সায়েন্টিস্ট, উনি কিন্তু আইসা বলছে যে তুমি আসলে যে জিনিসটারে বর দেখতেছো এটাই কি শক্তি। মানে আমরা আগে ভাবতাম কি বর এক জিনিস, শক্তি এক জিনিস, বল মানে এক একটা জিনিস। আইনস্টাইন এসে প্রমাণ করলো কি যাহা বর তাহাই শক্তি। যেমন এফ ইকুয়াল টু ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ওই যে তার একটা যুগান্তকারী সূত্র। দেখবে মানুষ এগুলো টি শার্টে লেগে লেগে ঘুরে, যদি ঘুরে তাহলে তো অনেক কিছু, অনেকে বুঝাই ঘুরে যারা ধরো এগুলো টি শার্ট ভালো করে জানে হয়তো জিনিসগুলো। এটা কিন্তু বিশাল একটা জিনিস, মানে ভর যা শক্তিটা, এটা যদি আবিষ্কার না হইতো আজকে, তাহলে কিন্তু আজকে এই যে আকাশে রকেট চলতো না। আচ্ছা যাই হোক, তারপর আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, যেমন পারমাণবিক বোমা ফাটলে এক ধরনের বিক্রিয়া ঘটে, কিন্তু পারমাণবিক বোমা পৃথিবীতে ফাটলে যে এই বিক্রিয়াটা মানে যে চেইন রিয়াকশন মানে কি, ধরো এইভাবে তুমি কি করছো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা,
ছয়টা ধরো তুমি কাঠের বক্স কি করছো তুমি দাঁড় করেছো, তো তুমি এটার মধ্যে যদি ধাক্কা দিও তাহলে এটা গিয়ে কারে ধাক্কা দিব, এটারে, তাহলে এটা উপরে দেবো, এটা উপরে দেবো, এটাকে ধাক্কা দিব এটারে, তাহলে এটা উপরে দেবো, এটা উপরে দেবো, এবার ধীরে ধীরে সবগুলো উপরে দেবো। তো এটা বলে কি, এরকম রিয়াকশন গুলো বলে কি চেইন রিয়াকশন। তো আমরা যখন পারমাণবিক বিস্ফোরণ যখন ঘটে তখন এই চেইন রিয়াকশন ঘটে। আবার যখন এই যে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটেছে ওটাও কিন্তু চেইন রিয়াকশন ঘটতেছে। আবার সূর্যের মধ্যে যে অনবরত আমরা আলো পাইতেছি ওই জায়গাও কি চেইন রিয়াকশন ঘটতেছে। তো চেইন রিয়াকশন কিছু কাহিনী আছে। একটা আছে কি, একটা বড় কিছু থেকে ভাঙতে ভাঙতে ছোট ছোট থেকে রূপান্তরিত হয়, ছোট ছোট থেকে রূপান্তরিত হয়। মানে এই জিনিসটা ভাঙে ধরো দুইটা জিনিস রূপান্তরিত, তারপর এই দুইটা জিনিস ভাঙে আবার চারটা, এই জিনিসটা চারটে ভাবে রূপান্তরিত হইতেছে। আবার কি হইতে পারে, এই দুইটা জিনিস ব্যাক আসতেছে, ওই যে আমরা বলছিলাম না সংরক্ষণশীল বল বা সংরক্ষণশীল শক্তি বা সংরক্ষণ করে না বারবার। মানে কি যদি আমরা ধরো এই দুইটা যদি এক করে দিই তাইলে আমি এত পাবো। মানে ধরো আমি একটা 10 কেজি ওজনের গোলক ভাঙে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, তো দুইটা গোলকটা যদি আমি যদি এই দুইটা ভাঙা গোলকটা যদি আবার যদি একসাথে জোড়া দিয়ে দিই তাহলে কিন্তু আমি আবার ওই আগেরটা কিন্তু ফেরত পাবো, এরকম আর কি। তো একটা আছে কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, আর একটা আছে কি ফিশন বিক্রিয়া। এই যে আমি একটু আগে যে আলোচনা করছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুইটা জিনিস জানার জন্য। আচ্ছা, পরমাণু হতে দুই পদ্ধতিতে শক্তি উৎপন্ন করা যায়, এরা হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আর একটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। সংজ্ঞাগুলো কোথায় দেওয়া আছে একটু দেখে নিই। ওই যে নিউক্লিয়াসকে ভেঙে বা বিভাজিত করে অথবা দুইটি হালকা নিউক্লিয়াসকে একত্রিত করে শক্তি পাওয়া যায়, ঠিক আছে। তাই এই শক্তির নাম নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয় শক্তি, কিন্তু আপাততভাবে একে পারমাণবিক শক্তি বা এটমিক এনার্জি বলা হয়ে থাকে। যেমন মনে করি একটি পদার্থের বড় 1 কেজি, এই পদার্থের শক্তিকে রূপান্তরিত করতে পারলে প্রাপ্ত শক্তির পরিমাণ হবে E=mc² সূত্র এটা পেলাম। পদার্থের বড় শক্তির এই সহজতার সমানুপাতিক সমানুপাতিকত্ব আছে বলে পদার্থের ভর এবং শক্তি দুটি তুল্য জিনিস এবং একই পদার্থের দুটি ভিন্ন রূপ। মানে ভর মানে কি তুমি ফিল করতে পারতেছো, শক্তি মানে কি তুমি ফিলও করতে পারতেছো আবার দেখতেও পারতেছো, দুই জিনিস এরকম আর কি। মানে তোমার কিভাবে তুমি চিন্তা করতেছো বিষয়টা হচ্ছে এমন। তারপর আছে ভর ত্রুটি। নিউক্লিয়াসের গঠন, আচ্ছা এটা একটু সংজ্ঞাটা কাহিনী একটু পড়ে নিও, ভর ত্রুটি বিষয়টা কি। মানে কাহিনীটা সংক্ষেপে বলতে গেলে কি এমন হয় যে ধরো এই দুইটা পরমাণু ভাঙে, একটা পরমাণু ভাঙে কি হইতেছে, দুইটা ভিন্ন পরমাণু আমরা দেখতেছি কি সৃষ্টি হইতেছে। তো তাহলে আমাদের কথা অনুযায়ী কি যে দুইটা ভিন্ন জিনিস যে সৃষ্টি হইতেছে এই দুইটা জিনিস অ্যাড করলে কি আগেরটার সমান শক্তি পাই যাবো, কিন্তু এরকম হয় না। কিসের জন্য হয় না, তো সায়েন্টিস্টরা দেখলো কি তুমি যে একটা শক্তি যে তুমি ভাঙতেছো যে এই ভাঙতে কি আর একটা শক্তিতে রূপান্তরিত হইতেছে, এই জায়গায় কিন্তু শক্তি শক্তি কি হয়ে যেতেছে, ক্ষয় হয়ে যেতেছে। মানে ক্ষয় মানে কি হারায়া যেতেছে। তো এই যে এই জিনিসটা বলে কি ভর ত্রুটি, মানে কি আমরা ভর দুইটাই সমান পাই না আর কি, এমন একটা কাহিনী আছে, ওই রোডে একটু বুঝবা সহজ আছে জিনিসটা। বন্ধন শক্তি আছে, বুঝলাম কেমিস্ট্রি না ফিজিক্স। আচ্ছা, গড় বন্ধন শক্তি, মোট বন্ধন শক্তি ভাগ মোট নিউক্লিয়ন সংখ্যা। প্রায় শেষের দিকে চলে আসছে আমরা। নিউক্লিয় বিকিরণ, কৃত্রিম উপায়ে পরমাণু নিউক্লিয়াসে পরিবর্তন ঘটিয়ে নতুন মৌল গঠন করার প্রক্রিয়াকে নিউক্লিয়ার বিকিরণ বলে। বিক্রিয়ার ফলে নির্গত কণিকাকে প্রোটন কণিকা বলে। মানে বিক্রিয়ার কারণে নির্গত কণিকাকে প্রোটন কণিকা বলা হয়ে থাকে। আচ্ছা, যেমন এই জায়গায় আছে কি নাইট্রোজেন আর হিলিয়াম দুইটা একসাথে দিচ্ছে, অক্সিজেন প্লাস পি মানে কি প্রোটন উৎপন্ন হয়ে গেছে, জিনিসটা বুঝে গেছে। একটি নিউক্লিয় বিক্রিয়ায় নিম্নলিখিত ভৌত রাশি সংরক্ষিত হয়। নিউক্লিয়ন সংখ্যা, তড়িৎ, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, একটু পড়ে নিও। এই যে খেয়াল করো একটু আগে যে বলছিলাম চেইন রিঅ্যাকশনের কথা ও ফিশন আর ফিউশন বিক্রিয়ার কথা, এই যে ফিশন জাত পদার্থ খেয়াল করি একটা ভাঙে দুইটা হইতেছে, ঠিক আছে। তারপর এটা থেকে আরো দুইটা হইতেছে, এটা থেকে আরো দুইটা হইতেছে। ফিশন মানে কি একটা থেকে ভাঙে দুই তিনটা হয়, আর ফিউশন মানে কি বিপরীত, দুইটা মিলায় একটা হইব, তারপর সবগুলা মিলায় একদম সেন্টারে চলে আসবে এরকম একটা বিষয়। নিউক্লিয়ার ফিউশন, যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যাধিক শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন। কিসের জন্য এটা, যেমন আমরা যখন এই যে পরমাণুর শক্তি স্তরগুলো যখন পড়ছি তখন কিন্তু আমরা দেখছি
যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলেও শক্তির পার্থক্যতায়, আবার এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে কি লাগে, শক্তির বিকিরণ, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি শোষণ করবো, আর উচ্চ থেকে নিম্নতে গেলে কি আসবো, শক্তির বিকিরণ করবো। ঠিক আছে, এর মানে দুই ক্ষেত্রে দেখতেছি কি শক্তির একটা খেলা চলতেছে। তো এই জায়গায় কি, ওই যে নিউক্লিয়ার ফিউশন এবং ফিউশন দুই ক্ষেত্রে কি, তুমি ধরো একটা ভাঙে দুইটা বানাইতেছো বা দুইটা মিলায় একটা বানাইতেছো, একই কথা, এই শক্তি উৎপন্ন হয়। এই যে আরেকটা কি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। আচ্ছা, সূর্যের অভ্যন্তরে তাহলে কোন ধরনের, সূর্যের অভ্যন্তরে ফিউশন বিক্রিয়া, ঠিক আছে, এবং নিউক্লিয়ার রিয়েক্টরে ফিশন বিক্রিয়া শক্তি উৎপন্ন হয়। মানে সূর্যের অভ্যন্তরে কি করতেছে, চারটা পাঁচটা মিলা একটা বানাইতেছে, এমন হইতেছে। আর নিউক্লিয়ার রিয়েক্টর, ঠিক আছে, যেমন ধরো সুন্দরবনের দিকে যে একটা বানানো হইতেছে, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ রূপপুরে, তাহলে ওই জায়গায় কিন্তু যে রিয়েক্টর আছে, ওই রিয়েক্টরের ভিতরে কি হইতেছে, ফিশন বিক্রিয়া, মানে একটা ভাঙে দুইটা বা তিনটা চারটা এমন হইতেছে। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার চুল্লি, আচ্ছা ভাই যাই হোক, আমরা তো আর যে পারমাণবিক রিয়েক্টর টিয়েক্টর বানাইতেছি না, তাহলে এগুলো তুমি রিডিং করে নিও, এগুলো তো বুঝার দরকার না, এগুলো পরীক্ষায় আসবে না জীবনে, কারণ এগুলো জিন্দিগিতে পরীক্ষায় আসবে না। তারপরে একটু বুঝাই দিই, তুমি একটা নর্মাল জিনিস ধরো, বিদ্যুৎ উৎপাদন করবা, ঠিক আছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তোমার মেইন কাজ কি, তোমার জেনারেটর ঘুরাইতে হইব, ঠিক না? তুমি জেনারেটর তুমি হাতে ঘুরাইতে পারো, সাইকেল দিয়ে ঘুরাইতে পারো, বা তুমি কি করতে পারো, পানি দিয়েও ঘুরাইতে পারো। পানি দিয়ে কিভাবে ঘুরাইবা, ধরো একটা পাকার মতো বানাইলা, তো উপর থেকে পানি দিলে কি পাকাটা ঘুরবো না, তো পাকাটা ঘুরতেছে মানে কি, জেনারেটরটা ঘুরতেছে, জেনারেটর ঘুরতেছে মানে কি বিদ্যুৎ উৎপন্ন হইতেছে। এখন তুমি খেয়াল করো, তুমি পানি যে ঢালবা, পানি কই থেকে আনতেছো, কিভাবে আনতেছো, কিভাবে ঢালতেছো, এটার উপর এই বিশ্লেষণ করে জিনিসটা তোমার বিদ্যুতের প্রাইসের উপর ডিপেন্ড করে। ধরো তুমি কাপ্তাই লেক থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় বাংলাদেশে, ওইটা কি খুব সস্তা, কার তুলনায়, কয়লার তুলনায়। কয়লা তুমি মাইনিং করে তুলতেছো, ওই জায়গায় একটা বিজনেস চলতেছে, আবার ওইটা দিয়ে তুমি আগুন জ্বালাইতেছো, জ্বালায় তারপর ওই দিক থেকে পানি বাষ্প করতেছো, পানি বাষ্প করে একটা চিকন একটা নলের মধ্য দিয়ে তুমি গিয়ে আবার ওই টারবাইনের মধ্যে নিতেছো, টারবাইন তারপর ঘুরতেছে, তারপর বিদ্যুৎ উৎপন্ন হইতেছে, বিশাল লং একটা প্রসেস। তাহলে এই প্রসেসে কি হইতেছে, মানে আমরা দেখলাম না যে শক্তি যখন একটা থেকে আরেকটাতে রূপান্তরিত বা স্থানান্তরিত হয়, তো তখন মাঝখানে কি হয়, অনেক শক্তি অপচয় হয়ে যায়, এটা তো একটা ক্ষতি। আরেকটা ক্ষতি হইতেছে কি, মানে প্রকৃতির ক্ষতি হইতেছে বা পরিবেশ দূষণ হতে, এগুলো একটা আছে। তো এই সবগুলো মিলে বাইরে যায়। কিন্তু আমরা যদি ধরো এই যে পারমাণবিক রিয়েক্টরের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন করি, তখন কি হইতেছে, তখন কিন্তু আমার কয়লাও লাগতেছে না, কিছু মানে আমার এক্সট্রা করে কোনো কিছু আনা লাগতেছে না, ভারী ভারী কোনো কিছু আনা লাগতেছে না, জাস্ট তুমি 2-3 কেজি ইউরেনিয়াম নিয়ে আসলা, তোমার থেকে 2-3 কেজি ইউরেনিয়াম দিব না তোমার, এই যে এই রিয়েক্টরের ক্ষেত্রে কিছু রড আছে, এইগুলো তোমার দিব আর কি, এগুলো বলে জ্বালানি দণ্ড। যেমন এই যে এইগুলো, এগুলোতে হচ্ছে কি জ্বালানি দণ্ড, এই ক্যাডমিয়াম দণ্ড, মানে নিয়ন্ত্রণ করে। তোমার তো নিয়ন্ত্রণও করতে হবে, ধরো নিয়ে যখন ফিশন বিক্রিয়া যখন শুরু হয়ে গেছে, ঠিক আছে, উম, যখন শুরু হয়ে যাবো তখন তোমার নিয়ন্ত্রণ করতে হবে, অনিয়ন্ত্রিত হয়ে গেলে তো বিস্ফোরণ ঘটে যাবো। তো এইগুলো দিয়ে কি করে, রডগুলো ভিতরে তুইলা নিলে কি হয়, বিক্রিয়া বন্ধ হয়ে যায়। আহ, না সরি, তুইলা নিলে বিক্রিয়া শুরু হয়ে যাবো, আর যদি এই রডগুলো ভিতরে ঢুকাই দাও তাহলে কি হয়ে যাবে, বিক্রিয়া বন্ধ হয়ে যাবো, এমন একটা, মানে বন্ধ হয়ে যাবে কি, বিক্রিয়া চলবে কিন্তু কি রডগুলো শোষণ করে নিবার কেমন একটা। তাহলে খেয়াল করো, যখন বিক্রিয়া গুলো চলতেছে মানে কি তাপ উৎপন্ন হইতেছে, তুমি বুঝতেছো, আমি তোমার শুরুতে বলছিলাম যে কি, একটা নিউক্লিয়াস, একটা কলম তুমি জাস্ট তুলে নিলা, কিন্তু এই কলমের ভিতরে যে ইলেকট্রন প্রোটন আছে ওইগুলো সরাইতে তোমার এত পরিমাণে শক্তি লাগবে যে বাংলাদেশের যে রিজার্ভ আছে না ওইগুলো শেষ হয়ে যাবে, এত পরিমাণে শক্তি লাগবে তোমার ওই ওই ধরনের মেকানিজম তৈরি করতে করতে। তাহলে খেয়াল করো, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন বা পরমাণুর আঘাত করতেছে, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হইতেছে, এই তাপ কি করতেছো, এই পানি শোষণ করতেছে, পানি শোষণ করে পানি তাপ, পানি গরম হয়ে যাচ্ছে, তো পানি গরম হয়ে যাওয়ার পরে কি হইতেছে, এগুলারে তুমি ধরো একটা যে কোনো একটা পাইপের মধ্যে দিয়ে, যেমন এই জায়গায় যে সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেমের মাধ্যমে তুমি কোনোভাবে টারবাইনের মধ্যে নিয়ে গেছো, তো পানি তো বাষ্প, আমরা তো বাষ্প ইঞ্জিন তো জানি, ট্রেন যে চলছিল, তো ওই জায়গায় বাষ্প ইঞ্জিনের মধ্যে কি টারবাইনের মধ্যে নিয়ে তুমি বাষ্প ঢুকাই দিছো, মানে কি বাষ্প তো গ্যাসের মতো, মানে ওর তো আয়তন বাড়তেছে কিন্তু প্রেসার দিয়ে তুমি দূরে রাখছো, তো সে সরু ছিদ্র দিয়ে কি সজুরে বার হয়ে যাবে। তো তখন কি হইব, মাঝখানে একটা টারবাইন দিয়ে দিয়ে টারবাইনটি ঘুরবো, যার মাধ্যমে জেনারেটর ঘুরবো, তুমি বিদ্যুৎ পাই যাবে। বুঝছো তো জিনিসটা? এই জায়গায় অনেক কাহিনী আছে, যে পানিটা তোর এই জায়গায় যাইতেছে, তুমি একটা হলো বাষ্প করে তুমি বার করে দিতেছো, তারপরে ধরো বেশি গরম হয়ে গেলে তুমি বাইরে থেকে পানি পাম্প করতেছো, মানে ঠান্ডা পানি পাম্প করতেছো, আবার রড ভিতরে ঢাইলে দিতেছো, মানে যেন বিক্রিয়াটা যেন বন্ধ হয়ে যায়। এ অনেক কাহিনী আছে, এটা তুমি এইভাবে দেখলে তুমি বুঝবা না, যদি ইউটিউবে দেখে ভিডিও দেও তাহলে সবচেয়ে ভালো বুঝবা। এই যে প্রয়োজনীয় সূত্রগুলি আছে এই জায়গায়,
সামনে যেগুলো দাগাই দিছি এগুলো তো অবশ্যই তুমি এখন জাস্ট প্র্যাকটিস করবা। ওই ম্যাথগুলো প্র্যাকটিস করো, ম্যাথগুলো প্র্যাকটিস করলে দেখবা যে কিছু কিছু নতুন সূত্র আসবে, ওই সূত্রগুলো একটু মার্ক করবা। আর আগে যেগুলো দিছি এগুলো তো অবশ্যই লাগবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সটে আরেকটা চ্যাপ্টারে তো আমাদের বাকি আছে, আরেকটা চ্যাপ্টারে তো বাকি আছে। এটা ওইটাই তো কি চ্যাপ্টার সম্ভবত চ্যাপ্টার 10। তো ওইটা ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো দিন পড়াই দিব। অনেক লং লং হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা ক্লাস নিয়ে নিলাম। একটু কষ্ট করে ভাঙে ভাঙে হইলে দেখে নাও। কিন্তু তোমার একটানা পড়তে হইব না, যে ধরো একদম শুরু থেকে বসে আছো শেষ পর্যন্ত শেষ করতে, তুমি ধরো মাঝখানে পজ করে বিরক্ত লাগতেছে, মাঝখানে পজ করে অন্য একটা কিছু পড়ো, তারপর আবার এটা দেখো, কিন্তু শেষ করে ওটা। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।